হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব সেন নিয়ে এলাম WBSLST 2025-এর অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশের জন্য আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের অর্থাৎ 9, 10 এবং 11, 12-এর যে শিক্ষকের যে নিয়োগ হচ্ছে তার জন্য সম্পূর্ণ সিলেবাস এবং একটি ডেমো ক্লাস আজকে তোমাদেরকে দেওয়া হবে এই ক্লাসের মাধ্যমে। এবং 3 মাসে কিভাবে আমরা সম্পূর্ণ করব, প্রস্তুতি কিভাবে রিভিশন করব, সমস্ত কিছু আজকে এই সেশনে আমরা আলোচনা করে নেব খুব কম সময়ের মধ্যে। তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথমত তোমাদেরকে বলে দিই, সমস্ত ল্যাঙ্গুয়েজের মধ্যে বা ল্যাঙ্গুয়েজের যে শিক্ষকের আমাদের নিয়োগ চলছে তার মধ্যে ইংরেজির যে শিক্ষকের আমাদের ভ্যাকেন্সি সেটা কিন্তু সব থেকে বেশি 3,336। তো এখানে একটা খুব বড় সুযোগ আছে, অবশ্যই আমাদের এটা মিস করা উচিত নয় এই সুযোগটা। নেক্সট আমরা আজকে শুধুমাত্র সিলেবাস নয়, আমরা 3 মাসে কিভাবে স্টাডি প্ল্যান বা নিজেদের পড়াশোনাটাকে কিভাবে সাজাবো সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। আজকে জোসেফ কোনার্ডের যে শর্ট স্টোরি দ্য লাগুন, যেটা তোমাদের ইউজি এবং পিজি উভয় সিলেবাসে আছে, তো এইটা আজকে তোমরা দেখে নাও। নেক্সট চলে যাবো আজকে আমাদের প্রথমে সিলেবাসটা কিভাবে তৈরি হয়েছে দেখে নাও আগে। যে আমাদের কিন্তু এখানে দুটো ভাগে বিভক্ত, একটা টেক্সট একটা গ্রামার। টোটাল কোয়েশ্চেনের মধ্যে তোমাদের কিন্তু এমসিকিউজই থাকবে এবং বেশিরভাগটা এমসিকিউজ, কিছু ক্ষেত্রে হয়তো তোমাকে কম্পোজিশন দেবে একটা 50 থেকে 60 ওয়ার্ডের কিছু লেখার। তবে তুমি বলতে পারো যে টেক্সটের মধ্যে থেকে 70% এবং 30% তোমাদের গ্রামার থেকে কোয়েশ্চেন্স আসবে। এবারে আমরা চলে আসবো আমাদের সিলেবাসে। তো প্রথমে আমরা ক্লাস 9, 10 অর্থাৎ ইউজির যে সিলেবাস আন্ডার গ্র্যাজুয়েটে সেটা দেখে নিই। তো কি কি পোয়েট্রি আছে দেখবো। তো এখানে দেখে নাও বিভিন্ন রকম লেখকের আমাদের পোয়েট্রি আছে, যেরকম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দুটো কবিতা লুসি অ্যান্ড, তারপর হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, পিভি শেলির ওড টু দ্য ওয়েস্ট উইন্ড এবং টু এ স্কাইলার্ক। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে পোয়েট্রি, যে পোয়েটস অর্থাৎ যে লেখকরা তারা কি ধরনের কবিতা লেখেন, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের যে জীবন বা তাদের যে আগের পুরনো বিভিন্ন রেকর্ডস যে কিরকম কবিতা লেখেন, তার সাথে তাদের এই আমাদের পাঠ্য কবিতার মধ্যে তার ছাপ পাওয়া যাচ্ছে কিনা, বা তিনি কি ধরনের লেখার মধ্যে এক্সপার্ট, কি ধরনের স্টাইলে তিনি লেখেন, সেগুলো আমরা এই কবিতার মধ্যে পাচ্ছি কিনা, সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো আমরা সেগুলোতে নজর রাখতে হবে। জন কিটস হচ্ছে ওড টু দ্য নাইটেঙ্গেল অ্যান্ড দ্য অটম। তো দেখতে পাচ্ছ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পিভি শেলি এবং জন কিটসের কিন্তু দুটো করে কবিতা এখানে দেওয়া রয়েছে। আলফ্রেড টেনিসনের হচ্ছে এলিসাস, রবার্ট ব্রাউনিং দ্য লাস্ট রাইড টুগেদার, থমাস হার্ডি দ্য ডার্কলিং থ্রাশ, W.B. Yeats's The Wild Swans at Cool, উইলফ্রেড ওয়েন এ স্ট্রেঞ্জ মিটিং এবং ওয়াল্টার ডি লা মেয়ার দ্য লিসনার্স। খুব ভালো ভালো কবিতা আছে এবং এগুলো কবিতা যেহেতু একটু ছোট ছোট, মানে মোটামুটি ছোট, খুব ছোট না খুব বড়ও নয়, তো এইগুলো তোমাকে কিন্তু একটু টেক্সট 2 বা 3 বার নিজেকে পড়তে হবে। যারা যারা তোমাদেরকে বলছে যে টেক্সট পড়ে কোনো লাভ নেই, ভাই তাদেরকে ছেড়ে দাও, তাদের থেকে দূরে থাকো। নিজেরা অবশ্যই টেক্সট পড়ো, কারণ কি লাইন থেকে যেহেতু কোয়েশ্চেন আসবে পরীক্ষার হলে, তুমি যদি ভুলে যাও তাহলে তোমার কিন্তু এই যে কবিতাগুলো, তুমি যে টেক্সটগুলোকে রিডিং পড়ছো, এটা কিন্তু তোমাকে কার্টেন জায়গা থেকে বা একটা ডায়ার স্ট্রেট, মানে একটা খারাপ পরিস্থিতিতে কিন্তু বাঁচিয়ে দিতে পারে পরীক্ষার হলে। চলে আসবো আজকে আমরা পরবর্তী ড্রামাতে কি আছে, অর্থাৎ নাটকগুলো কি কি দেখে নাও। গোল্ডস্মিথ, শি স্টুপস টু দ্য কঙ্কার, গোল্ডস্মিথের। জর্জ বার্নার শয়ের আর্মস অ্যান্ড দ্য ম্যান। জন গার্লওয়ার্দির হচ্ছে জাস্টিস। এদের মধ্যে বেশ কিছু কিন্তু টপিকস আমাদের পিজিতে অর্থাৎ 11, 12-এর শিক্ষকের ক্ষেত্রেও কিন্তু থাকবে। শর্ট স্টোরি জোসেফ কোনার্ডের লাগুন, যেটা আজকে আমরা পড়বো। সমরেস্ট মর্গান দ্য লোটাস ইটার, হেনরি দ্য গিফট অফ দ্য মাজাই, হচ্ছে ব্যাটসের হচ্ছে দ্য অক্স। তো এগুলো আমাদের হচ্ছে শর্ট স্টোরি। এদের মধ্যে আমাদের জোসেফ কোনার্ডের লাগুনটা কিন্তু আমাদের ইউজি এবং পিজি দুটোতেই আছে। নেক্সট এবার আমরা ক্লাস 9, 10-এর এসে দেখে নেব। এখানে একটাই এসে তোমাদের আছে, চার্লস ল্যাম্ব, ড্রিম চিলড্রেন এ রেভারি। তো এখানে চার্লস ল্যাম্বের যে এই দুটো আমাদের রয়েছে, এই দুটো এসে তোমাকে পড়তে হবে। এলে হিল এসে খুব দুটোই আছে। এইটা তোমাদের এসে নয়, বরং রাইটিং স্কিল, অর্থাৎ এসে লিখতে গেলে যে রাইটিং স্কিল কিরকম হওয়া উচিত, আমরা রাইটিং স্কিলকে কি করে ইমপ্রুভ করতে পারি, কি নীতি আছে, সেগুলোকে নিয়ে কিন্তু কোয়েশ্চেন্স আসতে পারে। যেমন এসে আমরা সাধারণত একাডেমিক লেভেলে যে ধরনের এসেসগুলো পড়ি সেগুলো হচ্ছে, একটা হচ্ছে ন্যারেটিভ এসে, আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ এসে এবং তার সাথে সাথে রয়েছে এক্সপজিটরি এসে এবং তার সাথে সাথে রয়েছে আমাদের আর্গুমেন্টেটিভ এসে। তো এই যে এসেসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ধরনের এসেসগুলোর মধ্যে এক্সপজিটরি এবং আর্গুমেন্টেটিভ এইগুলো কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে এবং পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে পড়ানো হয় খুব ভালোভাবে। এখানে যে আমাদের আর্গুমেন্টেটিভ এসে আছে, তোমরা বুঝতে পারছো এখানে একটা টপিকের উপরে আর্গুমেন্ট তৈরি করতে হবে, লাইক বুক ভার্সেস ইবুক, বই ভালো নাকি ইবুক ভালো, এই জিনিসগুলো, টেলিভিশন কি ভালো না খারাপ, এই টাইপের আর্গুমেন্টেটিভ এসেস বা টপিক তোমাকে দেবে। তোমাকে এসে লিখতে হবে না, কিন্তু কি ধরনের এসেস এগুলো কিন্তু আসতে পারে। এক্সপোজিটরি এসেস হচ্ছে যখন তুমি ফ্যাক্ট অ্যান্ড ফিগার্সের মাধ্যমে কোনো একটা টপিকের উপরে এসেস লেখো।
আচ্ছা, তারপর হচ্ছে ডেসক্রিপটিভ এসেস, মানে হচ্ছে তোমার চোখে দেখা বা তোমার এক্সপিরিয়েন্স বা তুমি কোনো একটা কাল্পনিক গল্পকে কিভাবে লিখছো সেটা হচ্ছে ডেসক্রিপটিভ এসে। ন্যারেটিভ এসে হচ্ছে তুমি তোমার চাক্ষুষ বা তুমি সাক্ষী সেই ধরনের বা তোমার নিজস্ব জীবনের কোনো এক্সপিরিয়েন্সকে তুমি যখন তুলে ধরছো তখন তাকে বলা হয় ন্যারেটিভ এসে। তো এই ধরনের এসেস আমরা কিন্তু এখানে দেখবো যে কি কি টাইপের বা কি কি স্টাইলের এসেস থাকে, তো সেগুলো আমরা এখানে খুব ভালোভাবে পড়তে পারবো। নেক্সট এবার গ্রামার বা ইউজেস। এই গ্রামার অ্যান্ড ইউজেস থেকে কিন্তু প্রথমে আসছে কমন এরার্স। দেখো ভাই, কমন এরার্স তোমাকে যদি একদম শিওরের সাথে করতে হয় তাহলে তোমাকে ফান্ডামেন্টাল থেকে শুরু করতে হবে। ফান্ডামেন্টাল মানে হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, প্রেডিকেট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ভার্বের বিভিন্ন ফর্ম, সেখান থেকে আসলে টেন্সের যে অ্যাপ্লিকেশন পার্ট সেটা হচ্ছে ভয়েস এবং তারপরে হচ্ছে সাবজাংটিভ মুড মানে হচ্ছে ইমাজিনারি কেসেস, রিয়েল কন্ডিশন, হাইপোথেটিক্যাল কন্ডিশন, এই টাইপের জিনিসগুলো যেগুলো আমরা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ইংরেজিতে পড়ি সেগুলোই আসবে। এগ্রিমেন্ট অফ ভার্বস হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল, ইউজ অফ আর্টিকেলস, প্রিপোজিশনস, এইগুলো আমাদের কিন্তু খুব আসবে। তুমি বলতে পারো যে প্রিপোজিশনস এবং আর্টিকেলস থেকে বেশিরভাগটাই তুমি শূন্যস্থান বা এররের কোয়েশ্চেন্স তুমি পাবে। সেন্টেন্স ফরমেশনের মধ্যে আমরা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এবং অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবাচক বাক্য থেকে নাবাচক বাক্যে ট্রান্সফরমেশন, এগুলোর মধ্যে ট্রান্সফরমেশন এবং অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ সেন্টেন্সের ভেতরে নাউন ফর্ম থেকে অ্যাডজেক্টিভ ফর্মে গেলে সেন্টেন্স কিভাবে চেঞ্জ হবে সেইগুলো কিন্তু এখানে আমাদেরকে পড়তে হবে। এবার আসছে আমাদের সেন্টেন্স জয়নিং, যেটা তোমরা এই যে রিলেটিভ ক্লজটা যেটা রয়েছে না, আমরা কিন্তু ফান্ডামেন্টালে ক্লজ অ্যান্ড ফ্রেজ এই জিনিসটা শিখবো। ফাইনাইট ভার্ব দিয়ে ক্লজ বানাতে হয়, নন ফাইনাইট ভার্ব দিয়ে আমরা ফ্রেজ বানাই। নন ফাইনাইট ভার্ব অক্সিলিয়ারি ভার্বের সাথে ব্যবহার হয়ে আমাদের ক্লজ বানাতে পারে। তো আমরা ক্লজ অ্যান্ড ফ্রেজের কনসেপ্ট না থাকলে বা বুঝতে না পারলে আমরা সেন্টেন্স জয়নিং এবং সেন্টেন্সকে আলাদা করা, এই দুটোই কিন্তু আমাদের অসুবিধা হতে পারে। তো আমাদেরকে ফান্ডামেন্টালের এই জিনিসগুলো আগে থেকে একটু করে ক্লিয়ার করে বেরোতে হবে। নেক্সট হচ্ছে এবার ন্যারেশনের মধ্যে রয়েছে ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। তোমাদের ডাইরেক্ট স্পিচ অর্থাৎ যেটা তোমাদের বক্তার যে অ্যাকচুয়াল উক্তি তার থেকে নিজের মতো করে বলা উক্তি সেইটাকে চেঞ্জ করতে হবে। কম্পোজিশন আসবে তোমাদের 50 থেকে 60 ওয়ার্ডের একটা টপিকের ওপর তোমাকে ছোট প্যারাগ্রাফ লিখতে হবে, একটা সিঙ্গেল প্যারাগ্রাফ। এই হয়ে গেল আমাদের ইউজি সিলেবাস। এবারে আসছি আমরা পিজি সিলেবাসে অর্থাৎ ক্লাস 11 অ্যান্ড 12। পোয়েট্রি দেখে নাও, সনেট অ্যান্ড সনেটারিং। এটা কোনো পোয়েট্রি নয়, বরং সনেট কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে সনেটের ডিভাইস বা সনেটের কি কি স্টাইলস আছে, টেকনিক কি কি আছে সনেট লেখার, অর্থাৎ 6 সেট, অক্টেট, এই টাইপের জিনিসগুলো আমাদের এখানে শিখতে হবে। লাভিং ইন ট্রুথ, এটা সিডনির, এটা কবিতা শুরু হলো। ওয়ান ডে আই রোট হার নেম, সিডনির। তো সিডনির দেখে নাও দুটো কবিতা, শ্যাল আই কম্পেয়ার টু এ সামার্স ডে, শেক্সপিয়ার। দ্য গুড মরো, জন ডোন। ভার্চু হচ্ছে জর্জ হার্বার্টের। দ্য রেপ অফ দ্য ল, ক্যান্টোস 1 and 2, দুটো চ্যাপ্টারের মতো রয়েছে এটা। এটা আলেকজান্ডার পোপ। দ্য টাইগার, ব্লেক। দ্য ল্যাম্ব, ব্লেকের দুটো আমাদের কবিতা। টিন্টার ন্যাবের, এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, এবং ক্রিস্টোবেল হচ্ছে কলরিজের। তো এইবারে আমরা চলে আসবো পরে, আরো বেশ কিছু আছে, তবে এদের মধ্যে বেশ কিছু তোমরা টপিক ইউজিতে কমপ্লিট করে নিতে পারবে। যেমন কুবলা খান, কলরিজের ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, পিভি শেলি, এটা আমরা ইউজিতেও পেয়েছি। টু এ স্কাইলার, পিভি শেলি, এটা আমরা ইউজিতেও পেয়েছি। ওড টু নাইটেঙ্গেল, জন কিটসের, এটাও আমরা ইউজিতে পেয়েছি। অটাম, জন কিটসের, এটাও ইউজিতে আছে। লিসেস, আলফ্রেড টেনিসন, এটাও ইউজিতে আছে। তো তোমরা এগুলো কয়েকটা কমন টপিক সেগুলো তুমি যদি পড়ে রাখো তাহলে ইউজি অ্যান্ড পিজি যারা তোমরা দুটোই দেবে, দুটো ক্যাটাগরিতে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হবে। মাই লাস্ট ডাচেস, রবার্ট ব্রাউনিং, মডার্ন পোয়েট্রি, ব্রিফ ইন্ট্রোডাকশন। ওয়াইল্ড সোয়ান স্কুল, এটা হচ্ছে ডব্লিউ.বি.ইটস, এটাও আমাদের ইউজিতে রয়েছে। মডার্ন পোয়েট্রি, এটা একটা পুরোপুরি তুমি বলতে পারো ইন্ট্রোডাক্টরি একটা তোমাদের একটা পড়া বা একটা তোমার মডিউল, যেখানে কিভাবে আধুনিক কবিতা লেখা হয় তার উপরে এখানে বেশ কিছু ডিসকোর্স রয়েছে। নেক্সট হচ্ছে স্ট্রেঞ্জ মিটিং, ওয়াইলফ্রেড ওয়েন, দ্য হলো ম্যান, টি.এস. ইলিয়ট, অ্যান্ড অ্যাবাউট দ্য পোয়েট, যেটা তোমাদের ইউজিতেও করতে হবে। তো এই জিনিসটা কিন্তু ইউজি অ্যান্ড পিজি দুটোতেই খুব দরকার, কারণ কবিতার ব্যাকগ্রাউন্ড তোমাকে যদি জানতে হয় তো লেখকের ব্যাকগ্রাউন্ডটাও তোমাকে কিন্তু জানতে হবে, তিনি কি স্টাইলের লেখক এবং কি কি তার জীবনের জিনিস এই কবিতার ওপরে এফেক্ট ফেলেছে, সেগুলো আমরা এখানে তথ্যগুলো বের করতে হবে, কারণ এগুলো থেকে এমসিকিউজ আসতে পারে। এরপর আছে ড্রামা, যেমন হচ্ছে ম্যাকবেথ, শি স্টুপস টু কনকার, আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যান্ড রাইডার্স অফ দ্য সি। তো তোমরা দেখতে পাচ্ছ এইটা কিন্তু তোমাদের ড্রামাটা একটা কমন পড়ে গেছে, এবং শি স্টুপস টু দ্য কনকার এটাও কমন পড়ে গেছে ইউজির সাথে। নভেল চলে এসেছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড চার্লস ডিকেন্সের ডেভিড কাপারফিল্ড। তো তোমরা এটা খুবই ইন্টারেস্টিং নভেল, অনেকটা বড় জায়গা এটা, ওই জন্য আমাদেরকে কিন্তু এই জিনিসগুলোকে, যেগুলো ইম্পর্টেন্ট পার্ট সেগুলোকে ফলো করে পড়তে হবে। নেক্সট হচ্ছে শর্ট স্টোরির মধ্যে দ্য লাগুন, যে চলে এসেছে, এটা ইউজিতেও আছে।
অ্যারাবি, দ্য লোটাস ইটার, এটাও তোমাদের ইউজিতে আছে, অ্যান্ড দ্য ফ্লাই। তো এই 4টে শর্ট স্টোরি আমাদের 11-12 রয়েছে, যেটার মধ্যে 2টো কিন্তু তুমি ইউজিতেই কমপ্লিট করে ফেলছো। এবারে দেখো এসে ড্রিম চিলড্রেন রেভারি ইউজিতে আছে, দ্য সুপার নিউটন ম্যান এটাও তোমাদের, এটা জাস্ট পিজিতে আছে, এবং এটা ফ্রিডম অফ স্টাডিজ, এটা একটাই পয়েন্ট, ফ্রিডম অফ স্টাডিজের রয়েছে। তো এই হলো আমাদের এসে, যেটা আমাদের পিজিতে রয়েছে। এবার হচ্ছে গ্রামার অ্যান্ড ইউজেস, কমন এরর্স এবং সেন্টেন্স ফর্মেশন, ন্যারেশন, এগুলো সবই ইউজির সাথে মিলে যাচ্ছে, জাস্ট এখানে একটাই এক্সট্রা, যেটা লিটারারি ডিভাইসেস, রেটরিক অ্যান্ড প্রোসোডি। এইটা আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যারা ইউজিতে পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই কিন্তু এটাও একটু বেসিক আইডিয়াটা রাখো। কারণ কি বলতো, অনেক সময় তুমি হয়তো কনটেক্সট যদি ভুলে যাও, একটা কনটেক্সটের লাইন কি সিগনিফাই করছে, কি ইনফ্লুয়েন্সেস দিচ্ছে, ভেতরের ভাববাচ্য কি, সেই জিনিসগুলো বের করতে গেলে রেটরিক এবং প্রোসোডির যদি তুমি বেসিক আইডিয়া ক্লিয়ার থাকে, তাহলে সেগুলো তুমি যদি ভুলে যাও তো নিজে থেকে বের করতে পারবে বা সক্ষম হবে। চলে আসবো আজকে আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের জন্য কি কি টাইপের কোয়েশ্চেন আমাদের আসবে। তো দেখে নাও আমাদের এমসিকিউস থেকে যদি কোয়েশ্চেন এমসিকিউ হয় তাহলে কি কি থেকে কোয়েশ্চেন আসে, যেমন হচ্ছে এই টেক্সটগুলির ব্যাকগ্রাউন্ড কি, প্লটস কি, তারপর প্লটসের সাথে আমাদের রয়েছে সেটিংসগুলো কি কি, সেটিং মানে কিসের ওপর বেস করে কবিতা বা গল্প বা নাটকগুলো তৈরি হচ্ছে বা এগোচ্ছে, ডেসক্রিপশন কিরকম ভাবে আছে, সিনট্যাকটিক অ্যাম্বিগুইটি, কনটেক্সচুয়াল অ্যাম্বিগুইটি, কোটেশনাল সিগনিফিকেন্স, ইন্টারপ্রিটেশন। আমি বলে দিচ্ছি যে কি কি চাইবে, অনেকের এগুলো একটু আলাদা লাগতে পারে। তো এখানে যে ডেসক্রিপশনগুলো, এই ডেসক্রিপশনটা আমরা পড়বো হচ্ছে ফিগার অফ স্পিচের মাধ্যমে, অর্থাৎ এখানে কোনো জিনিসকে ডেসক্রাইব করার জন্য লেখক বা কবি কি টাইপের ফিগার অফ স্পিচ ইউজ করেছেন, এইগুলো কিন্তু কোয়েশ্চেন আসবে। নেক্সট হচ্ছে সিনট্যাকটিক অ্যাম্বিগুইটি কি জিনিস। দেখো সিনট্যাকটিক অ্যাম্বিগুইটি হচ্ছে আমাদের প্রোনাউন দিয়ে কোয়েশ্চেন হবে, অর্থাৎ ধরো একটি গল্পে দুটি ক্যারেক্টার আছে, দুটিই হচ্ছে ছেলে, এবং এদের দুজনকেই তাহলে হি দিয়ে সম্বোধন করা হবে। তো কোনো একটা সেন্টেন্স তুলে দেওয়া হবে যেখানে হয়তো হি দিয়ে সম্বোধন করা হয়েছে, এবং তোমাকে জিজ্ঞাসা করা হবে এখানে হি বলতে কে, ক্যারেক্টার এ না ক্যারেক্টার বি। তো আমি একটা জাস্ট তোমাদেরকে সাপোজ একটা জিনিসকে দেখালাম, যে কনটেক্সট তুমি যদি ভালো মতো বুঝতে পারো বা ওভারভিউ তোমার ভালো থাকে, বিষয়বস্তুটা তোমার যদি জানা থাকে, তাহলে তুমি এই ধরনের কোয়েশ্চেন খুব ভালো মতো পারবে। তবে যদি বিষয়বস্তুর ক্ষেত্রে আমাদের যদি কিছু ভুল হয়ে যায়, তাহলে তোমরা এই সিনট্যাকটিক অ্যাম্বিগুইটির জন্য গ্রামারের ট্রিক একটা ইউজ করতে পারো। এবং কিরকম, যেমন তোমাকে যদি বলি যে একটা আমি সেন্টেন্স লিখছি যে দ্য ফাদার ওয়াজ বিটিং, the father was beating his son because he was drunk। এবারে আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি যে এইখানে হি মানে কি, তো দেখো এখানে কনফিউশন তৈরি হচ্ছে। হি তো স্যার বাবাও হতে পারে, ছেলেও হতে পারে, তাহলে এখানে একটা কনফিউশন বা অ্যাম্বিগুইটি তৈরি হচ্ছে। অ্যাম্বিগুইটি মানে হচ্ছে কনফিউশন। এবার এখান থেকে বেরোবো কি করে, দেখো এইগুলো হচ্ছে আমাদের গ্রামারের তুমি ট্রিক ইউজ করতে পারো। এই দেখো দেখতে পাচ্ছ এটা কি লেখা আছে, বিকজ। বিকজ হচ্ছে একটা কনজাংশন, এবং বেশিরভাগ কনজাংশন বলবো না, প্রায় সবগুলি কনজাংশনই অ্যাডভার্বের মতন করে কাজ করে। অ্যাডভার্ব কাকে বলে, যে ক্রিয়ার ব্যাপারে বলে, ক্রিয়া অর্থাৎ যে কার্যটা হয়েছে সেন্টেন্সে সেইটা। এবারে ব্যাপার হচ্ছে কার্য কে করছে, কার্য এই যে কাজটা হচ্ছে এটা কার্য কে করে, কার্য সেন্টেন্সের সাবজেক্ট করে। দেখছো একদম বেসিক আইডিয়া। তো সাবজেক্ট যেহেতু করছে, তাহলে এই যে অ্যাডভার্ব এটা কার ব্যাপারে বলছে, ক্রিয়ার ব্যাপারে, ক্রিয়া কার, ক্রিয়া সাবজেক্টের। তাহলে যেহেতু এখানে বিকজ ইউজ হয়েছে, তাই জন্য এখানে বাবা মদ খেয়েছে এবং ছেলেকে পেটাচ্ছে। এবারে তুমি যদি বলো যে স্যার ছেলে যদি মদ খায় তাহলে এখানে কি হতো, ছেলে যদি মদ খায় তাহলে আমাকে এখানে লিখতে হবে, এখানে তখন তাহলে আমাদের বিকজ বা কনজাংশন দেওয়া যাবে না, কি দিতে হবে, তখন দিতে হবে ফর গেটিং ড্রাঙ্ক। তখন কি করতে হবে, ফর গেটিং ড্রাঙ্ক। এবারে দেখো আমরা এখানে ফর কিন্তু কোনো কনজাংশন নয়, এটা একটা প্রিপোজিশন। এবারে প্রিপোজিশন কাকে নেয়, প্রিপোজিশনের পরে সবসময় একটা অবজেক্ট বসে, যাই হোক। তো এখানে একটা কারণ দেখাচ্ছে যে কেন মারছে ওকে। তো ফর গেটিং ড্রাঙ্ক যখন বলছে, প্রিপোজিশন সবসময় অবজেক্টের জন্য ব্যবহার হয়, ঠিক আছে। তো এই যে অবজেক্টকে সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে ছেলে, কারণ বাবা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অ্যাকশন, তাহলে আমাদের অবজেক্ট হয়ে গেল ছেলে, তাহলে এবারে ছেলে মদ খেয়েছে। তো এইভাবে আমরা ফর গেটিং হিজ বটম, ফর গেটিং ড্রাঙ্ক। তো এক্ষেত্রে এখানে বোঝা যাচ্ছে যে সান কিন্তু আমাদের এখানে মদ খেয়েছে, তো বোঝা গেল। তো এইখানে বা তুমি যদি লেখো যে ফর হি ওয়াজ ড্রাঙ্ক, এটাও যদি তুমি লেখো তবুও কিন্তু আমাদের সানি আমাদের এখানে ইয়ে হবে, বা এখানে মানে পুরো হিটা বা সেই অ্যাম্বিগুইটিটা ক্লিয়ার হয়ে গিয়ে জিনিসটা কার্যটা সানের ক্ষেত্রে চলে যাবে। তো আমরা এইভাবে দেখতে পারি গ্রামার জিনিসপত্র ইউজ করতে। বাট আমি বলবো যে তোমরা অবশ্যই কনটেক্সটের উপরে বেশি রিলাই করো, কারণ যেহেতু কনটেক্সট থেকে কোয়েশ্চেন আসবে তার জন্য জানাটা জরুরি, কনটেক্সটের উপরে ধারণাটা থাকা জরুরি।
কনটেক্সচুয়াল অ্যাম্বিগুইটি, সেজন্যই বললাম তোমাদেরকে টেক্সটগুলোকে অ্যাটলিস্ট নিজে থেকে 2 থেকে 3 বার রিডিং পড়ো। বাংলা মানে করে সম্পূর্ণটাকে বুঝে পড়তে বলছি না, জাস্ট রিডিং পড়তে বলছি। কনটেক্সচুয়াল অ্যাম্বিগুইটি, কনটেক্সচুয়াল অ্যাম্বিগুইটি কি? দেখো ধরে নিলাম যে কোনো একটা জায়গাতে একটা নাম রয়েছে বা কোনো একটা জাতির নাম বোঝাচ্ছে যেটা দুইটা লোকের ক্ষেত্রে কমন। যেমন আমি ধরো এখানে দুটো ওল্ড ম্যান আছে, ঠিক আছে, দুটো ওল্ড ম্যান। তো ওল্ড ম্যান যদি বলি দুটোই ওল্ড ম্যান, তো কোন ওল্ড ম্যানের কথা বলা হচ্ছে? কোন একটা সেন্টেন্সে আমি কারোর একটা উক্তি দিয়ে দিলাম, বললাম যে কে এই কথাটা বলেছে, কোন ওল্ড ম্যান, তো তাদের নাম বলে দেওয়া হবে, দুজনকে ওল্ড ম্যান বলে সম্বোধন করা হয়েছে। তো তোমাকে কনটেক্সট দেখে বুঝতে হবে যে এখানে কে রয়েছে, অ্যাকচুয়াল ক্যারেক্টারকে বা অ্যাকচুয়াল বক্তাকে বা কার কথা বলা হচ্ছে। তো এই টাইপের জিনিসগুলোকে বলা হয় কনটেক্সচুয়াল অ্যাম্বিগুইটি। তারপরে কোটেশনাল সিগনিফিকেন্স, কোটেশনাল সিগনিফিকেন্স মানে ক্যারেক্টার যেগুলো বলছে সেগুলোর কি কি সিগনিফিকেন্স রয়েছে, সিম্বলাইজ কি কি করছে, এই টাইপের কোয়েশ্চেন। আর রয়েছে ইন্টারপ্রিটেশন, অর্থাৎ এই লাইনের মাধ্যমে লেখক কি বোঝাতে চেয়েছেন। তো আমরা এই জিনিসগুলোই বেশিরভাগ আমাদের সম্পূর্ণ টেক্সটের মধ্যে থেকে এই টাইপের কোয়েশ্চেন্সগুলো পাবো। তো চলো আজকে আমরা শুরু করব আমাদের দ্য লাগুন, জোসেফ কোনার্ডের একটা শর্ট স্টোরি, যেটা খুবই সুন্দর একটা সাংঘাতিক একটা শর্ট স্টোরি। এবং এই শর্ট স্টোরিটার জন্য আমরা কি কি এমসিকিউ এর জন্য পয়েন্টসগুলো রাখবো আমাদের মাথায়, সেগুলো আমরা ডিসকাস করে নেব। প্রথমে যখন আমরা শর্ট স্টোরি পড়বো তার ব্যাকগ্রাউন্ডটা জানা জরুরি। এই একটা শর্ট স্টোরি যেখানে কি কি এলিমেন্টস আছে। দেখো শর্ট স্টোরি কখনো শেষ হয় না, শেষ হয়েও যেন হইল না শেষ। তো এটা রিয়েলিজম নিয়ে, একটা রিয়েল অ্যাসপেক্ট নিয়ে, মানুষের রিয়েল পরিস্থিতি নিয়ে এখানে একটা শর্ট স্টোরি রয়েছে। অ্যাডভেঞ্চার রয়েছে, রোম্যান্টিসিজম রয়েছে, এবং এর মধ্যে রয়েছে সব থেকে যেটা সিগনিফিকেন্ট জিনিস, সেটা হচ্ছে ইমোশনাল ডিলেম্মা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা থিম বা ব্যাকগ্রাউন্ড তুমি বলতে পারো। ইমোশনাল ডিলেম্মা মানে একটা কনফিউশনের মধ্যে আছে যে কোন ইমোশনটাকে ও ধরবে একটা মানুষ, মাঝখানে পড়ে ধর্ম সংকট যাকে বলি আমরা। এবারে দেখো কম্পোস্ট এটা কবে হয়েছিল, দেখো এটা তোমাকে এটাও তোমাকে জানতে হবে প্রত্যেকটা টেক্সটে যেটা কবে লেখা হয়েছিল এবং কোথায় পাবলিশ হয়েছিল। এগুলো নিয়ে কিন্তু তোমাদের এমসিকিউজ আসতে পারে। এটা কর্নহিল ম্যাগাজিনে 1897-এ পাবলিশ হয়েছিল, লেখা হয়েছিল 1896 সালে। এবার আমরা চলে আসবো দ্য লাগুন বা ভিজুয়াল জার্নির বেসিক ওভারভিউ। তো টাইটেল তোমরা জানো, অথারকেও চেনো। এটা যে সেটিংটা আমি পরে ভালো করে বলবো তোমাদের সেটিংটা, তোমরা যদি এক কথায় বা একটা লাইনে মাথায় রাখতে চাও তাহলে এটা একটা রিমোট বা খুব দূরে থাকা একটা লাগুন বা হ্রদ, স্থির জলের হ্রদ, লাগুন ইন দ্য মালায়ান আর্কিপিলাজো। আর্কিপিলাজো বা এর মানে হচ্ছে ছোট 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 কয়েকটা দ্বীপ, যেগুলো ইন্দো চায়নার যে সমুদ্রটা রয়েছে, চায়না এবং ইন্দোনেশিয়ার মাঝখানে যে সমুদ্রটা, ওই সমুদ্রের মাঝখানে কিছু ছোট ছোট দ্বীপ আছে, যেগুলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই টাইপের যে দ্বীপগুলো রয়েছে সেখানকার এখানে কথা বলা হচ্ছে। সেই জায়গার টোন কি মেলাঙ্কলিক, ইন্ট্রোস্পেক্টিভ এবং মিস্টোরিয়াস। দেখো ইন্ট্রোস্পেক্টিভ মানে হচ্ছে যখন কেউ নিজের আত্মদর্শন করছে, ভেতরে ঢুকে নিজের বিবেকটাকে দেখছে, তো এখানকার কিন্তু টোন হচ্ছে এরকম। এবার আমরা সেটিংটাকে ভালো করে দেখো, যেমন হচ্ছে এটা একটা মালয় আর্কিপিলাজো বিটুইন ইন্দো চায়না অ্যান্ড অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া এবং ইন্দো চায়নার মাঝখানে ছোট ছোট যে দ্বীপগুলো সেগুলোর মধ্যে এখানে তাদেরকে আর্কিপিলাজো বলা হচ্ছে। এবং এটা হচ্ছে সেই জায়গার একটা ঘটনা। একটা ক্রিক, ক্রিক মানে ছোট সরু নদী, বা যেটা শুরু হচ্ছে গল্পে, সেখানে কি হচ্ছে একটা ইনল্যান্ডের মধ্যে বা সরু নদী হয়ে একটা জায়গায় ঢুকছে। কোথায় ঢুকছে? একটা খুব ঘন রেন ফরেস্টে, বৃষ্টি দ্বারা পুষ্ট যে সমস্ত জঙ্গল হয়। এরপরে একটা স্মল হাউস রয়েছে একটা হ্রদের, স্থির হ্রদের পাশে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা জায়গা খুব স্থির হয়ে আছে, হ্রদটা সরু একটা এভাবে নদী দিয়ে যাচ্ছে, এবং ছোট্ট একটা এখানে একটা তোমাদের থাকার জায়গা বা বাড়ি তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে, আশা করি সবাই দেখতে পাচ্ছ এই জায়গাটা। তো এইরকম একটা কিন্তু তোমাদের সেটিং রয়েছে। এই হয়ে গেল সেটিং। আচ্ছা সময়টা কোথায়? সময়টা হচ্ছে 19th সেঞ্চুরির একদম শেষ সময়, যখন ইউরোপিয়ানরা, ফ্রেঞ্চ, পর্তুগিজ, ব্রিটিশরা সব জায়গায় কলোনি তৈরি করছে। ঠিক আছে, কোথায় কলোনি তৈরি করছে? সাউথ এশিয়ার সমস্ত জায়গাতে। এবং সেই সময় একটা অনেকগুলো রাজত্বের মধ্যে বা রাজাদের মধ্যে সেখানে যুদ্ধ লেগে রয়েছে, এবং তারা কে রাজা হবে, কোথাকার রাজা হবে? সাইড এন্ড্রিং নামে একটা কিংডম রয়েছে, তার রাজা। এবং এইটাকে নিয়ে সবাই মিলে এখানে যুদ্ধ হচ্ছে একটা। কোন কোন রাজবংশ যুদ্ধ করছে? ওয়াজো, বনি, সোপিং অ্যান্ড সাইড এন্ড্রিং। সাইড এন্ড্রিংসেরও যুদ্ধ করছে, হ্যাঁ, কারণ এখানকার যে প্রেজেন্ট রাজা সেও তো যুদ্ধের মধ্যে আছে না। তো রিপিটেশনটা কেন করা হচ্ছে? রিপিটেশনটা এই জন্য দেওয়া হয়েছে বিকজ এটা একটা ইম্পর্টেন্স তোমাকে বোঝাচ্ছে যে এটার কিন্তু একটা বড় ইম্পর্টেন্স, অর্থাৎ পুরো গল্পে এটার একটা ভালো ভূমিকা রয়েছে। চলে যাবো এবারে আমরা আমাদের ন্যারেটিভ টেকনিকে, যে এই শর্ট স্টোরিটা কিভাবে লেখা হয়েছে। এই ধরনের ন্যারেটিভকে ফ্রেম ন্যারেটিভ বলে, অর্থাৎ স্টোরির ভেতরে স্টোরি। একটা স্টোরি তো আমাদের লেখক বলছেনই, কিন্তু তার ভেতরে আবার একটা স্টোরি রয়েছে।
এটাকেই বলছে আরসাতের পাস্ট। যখন আরসাস বলছে তার আগে কাকে বলছে? একটা হোয়াইট ম্যান বা একটা ইউরোপিয়ানকে, সাদা চামড়ার লোককে। এবং আরসাত হচ্ছে একজন মালয়, অর্থাৎ সেইখানকার নেটিভ, ওখানকার স্থায়ী বাসিন্দা। এবারে এই ধরনের ন্যারেটিভ টেকনিককে বলা হয়, একটা টেকনিক্যাল টার্ম আছে, এটাকে বলা হয় ইন মিডিয়াস রেস। এটা একটা লিটারাল টেকনিক্যাল টার্ম। তো এর মানে হচ্ছে যখন কোনো গল্প, আসল গল্প কোনো গল্পের মাঝখান থেকে স্টার্ট হয়। যেমন আর কে নারায়ণের তোমরা দেখেছো গাইড বলে একটা গল্প আছে, যেটা প্রথমে শুরু হচ্ছে জাস্ট একটা নর্মাল কনটেক্সট দিয়ে, বাট আসল গল্প গল্পের মাঝখান থেকে শুরু হচ্ছে। এটাও সেই রকমই একটা গল্প, গল্পের ভেতরে গল্প। গল্পটা যখন শুরু হচ্ছে একটা নর্মাল একটা প্লট দিয়ে, বাট যখন মাঝখানে শুরু হচ্ছে একটা বিশাল রকমের রোম্যান্টিক, বিশাল রকমের একটা দুঃখজনক একটা গল্প থেকে। নেক্সট হচ্ছে, এবারে আমরা চলে আসবো ন্যারেটিভ উইদাউট প্রিএম্বল। প্রিএম্বল মানে কি? এটার কোনো রকম কোনো মানে মাঝখান থেকে যে গল্পটা শুরু হচ্ছে সেটা তুমি প্রথম দিকে শুনে মানে প্রথমে পড়ে বুঝতে পারবে না, ঠিক আছে? নেক্সট হচ্ছে এবারে এর ভেতরে কি কি টাইপের সিম্বলিজম করা হয়েছে। প্রথম কথা, লাগুন সব থেকে ইম্পর্টেন্ট। এটা কি সিম্বলাইজ করে? কোয়েশ্চেন আসবে। এটা হচ্ছে লাইফের স্ট্যাগনেশন বা লাইফের স্থিরতা বা একটা থেমে যাওয়া লাইফকে সিম্বলাইজ করছে। এবং ইমোশনাল প্যারালিসিস, একটা মানুষ বা যখন ইমোশনালি প্যারালাইসিস হয়ে যায় তখন হচ্ছে চুপ করে যায় একদম। তো এখানে যে স্থির হ্রদের কথা বলা হয়েছে সেটাও কিন্তু এখানে যে ক্যারেক্টার রয়েছে, আমি সমস্ত কিছু বলবো, তার ইমোশনাল প্যারালিসিসকে এখানে সিম্বলাইজ করা হচ্ছে, কারণ সে হয়ে যায়, সেই জন্যই সে লাগুনের কাছাকাছি থাকছে। 2 নম্বর কি? লাইট অ্যান্ড ডার্কনেস। এখানে একটা ইমোশনাল কন্ট্রাস্টের কথা বলা হয়েছে, যেখানে অ্যাকচুয়ালি লাইফ এবং ডেথের মধ্যে কন্ট্রাস্ট, এবং সত্যি এবং ইগনোরেন্স, মূর্খতা বা অজ্ঞানতা, সত্যিটা কি, রিয়ালটা কি, এবং আমরা মনে মনে যে ইলিউশনের মধ্যে বন্দী হয়ে রয়েছি, এই দুটোর মধ্যে যে পার্থক্য সেটাকে এখানে লাইট অ্যান্ড ডার্কনেস দিয়ে আমাদেরকে সিম্বলাইজ করা হয়েছে। এবং তোমাদেরকে বলি যে এখানে সমস্ত ক্যারেক্টারের যখন কোনো মানসিক ভাববাচ্য এখানে দেওয়া হয়েছে বা বর্ণনা করা হয়েছে, সেটা কিন্তু মানুষদের দ্বারা নয়। এই যে লাগুনে যে প্রাকৃতিক সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে, বিভিন্ন প্রাকৃতিক ডেসক্রিপশনের মাধ্যমে তোমার এখানকার ক্যারেক্টারের ভেতরের যে সমস্ত ইমোশন সেইগুলোকে ব্যক্ত করা হয়েছে। তো এই জিনিসকে বলা হচ্ছে ইমেজারি। ইমেজারি মানে হচ্ছে সব রকমের ডেসক্রিপশন, মানে একটা মানুষের ক্যারেক্টার, মানুষের মনের ভাব, মানুষের মুড, সমস্ত কিছুকে একটা ইমেজ বা প্রাকৃতিক বর্ণনা দিয়ে সেটাকে ডিসক্রাইব করা। জোসেফ কোনার্ড হচ্ছে এই ইমেজারির ক্ষেত্রে একটা বিশাল বড় এক্সপার্ট, কারণ জোসেফ কোনার্ড নিজে অ্যাকচুয়ালি আসল জীবনে প্রচুর জায়গায় ট্রাভেল করেছেন। তো ওই জন্য এখানে যে ডেসক্রিপশনগুলো তুমি পাবে প্রাকৃতিক সৌন্দর্যগুলো পুরোপুরি অথেন্টিক ডেসক্রিপশন, মানে তুমি যদি ওই সমস্ত জায়গায় যাও সেম টু সেম ডেসক্রিপশন তুমি ওইখানে পাবে। এইটাই হচ্ছে জোসেফ কোনার্ডের সব থেকে বড় জায়গা। নেক্সট হচ্ছে আমাদের কন্ট্রাস্ট। আচ্ছা, ইমেজারির মধ্যে কি কি দেখে নাও, কি কি রয়েছে? রিচ ন্যাচারাল ডেসক্রিপশন রয়েছে, যেটা রিফ্লেক্ট করছে ক্যারেক্টারের মুড এবং গল্পের থিমকে। তো এটাকে বলা হচ্ছে ইমেজারি। এবার হচ্ছে কন্ট্রাস্ট। যেমন কিসের কন্ট্রাস্ট? ইস্টার্ন ক্যারেক্টার অর্থাৎ আরসাত, যে একটা মালয়ালি আর কি, এবং তার সাথে হচ্ছে ওয়েস্টার্ন অবজারভার অর্থাৎ হোয়াইট ম্যান। এ কিন্তু কোনো এখানে এর কোনো অ্যাকশন নেই, কোনো ভূমিকা নেই অ্যাকচুয়ালি গল্পে, ও জাস্ট একটা অবজারভার। এবারে আমরা চলে আসবো আমাদের প্লট সামারিতে। আমরা চটপট করে বিষয়বস্তুটা বুঝে নিই। দেখো প্রথমে কিভাবে শুরু হচ্ছে, একটা হোয়াইট ম্যান যাকে তুয়ান বলে ডাকা হচ্ছে, এবং কারা ডাকছে? বিভিন্ন রকম মালয়ের লোকজন, শুধু আরসাত নয়, এখানে আরো অনেক মালয়ালি এখানে বলা হয়েছে, শুধু আরসাতকে মালয় বলা হয়নি, আরো অনেক লোক আছে যারা এখানকার বাসিন্দা। তো তারাও হোয়াইট ম্যানকে টুয়ান বলে সম্বোধন করছে। টুয়ান মানে হচ্ছে মিস্টার বা মাস্টার, অর্থাৎ আমরা যখন বাংলায় সম্মান দিয়ে শ্রী বলি সেটাই হচ্ছে এখানে টুয়ান বলছে। এ কি করছে? এ আরসাতের বাড়িতে কিন্তু আসছে প্রথমে, এবং আরসাতের বাড়ি কোথায়? একটা স্থির হ্রদের কাছাকাছি। এবারে চলে আসবো আমাদের সেখানে গিয়ে কি দেখছে? সেখানে গিয়ে সেই হোয়াইট ম্যান দেখছে একটি মহিলা, যে হচ্ছে যার নাম ডায়ামিলেন, সে হচ্ছে আরসাতের বউ। সে প্রচন্ড শরীর খারাপ এবং সে প্রায় মরে যাওয়ার মতো অবস্থা, প্রায় মানে ডাইং কন্ডিশন আর কি, ঠিক আছে? এবারে আসছে 3 নম্বর, কি হচ্ছে? অ্যাজ দ্য হোয়াইট ম্যান ওয়েটস, মানে কি হোয়াইট ম্যান ওখানে গিয়ে ওয়েট করছে। সেখানে যখন গেছে তখন ও বলেছে যে আমি আরসাতের বাড়িতে থাকবো। নৌকা চালক যারা, তারা হোয়াইট ম্যানকে যখন গিয়ে পৌঁছে দিয়েছে তখন তারা ওখানে থাকতে চায়নি, বলছে ভাই এখানে থাকবো না, ওরা খুব কুসংস্কারে বিশ্বাসী। আরসাত ওখানে একাই থাকে নিজের বউকে নিয়ে। তো তারা আরসাতকেও যেন পছন্দ করে না, কারণ আরসাতের ভূত টুত বা এই সমস্ত ভয় টয় নিয়ে কোনো বিচার নেই, কারণ ও এতটাই ডিপ্রেসড হয়ে আছে। কেন ডিপ্রেসড হয়ে আছে আমি বলছি। আরসাত ওপেন্স আপ অ্যাবাউট হিজ পাস্ট। তো হোয়াইট ম্যান যখন ওখানে জাস্ট কিছুদিনে স্টে করার জন্য, টেম্পোরারি স্টে করার জন্য আরসাতের বাড়িতে থাকলো, তখন আরসাত হোয়াইট ম্যানকে আগে থেকেই চিনতো।
তো হোয়াইটম্যান এবং আরসাদ কিন্তু আগে থেকে পরিচিত, তারা অনেক সাথে একসাথে যুদ্ধ করেছে। তো আরসাদ তখন আবার পুরনো নিজের বন্ধুকে খুঁজে পেয়ে নিজের মনের কথা খুলে বলছে। এবারে আরসাদ যখন স্টোরিটা বলছে কিভাবে সে এবং ডায়ামিলান দেখা হলো, তারা কিভাবে পালালো তাদের আগের জায়গা থেকে। 5 নম্বর এরপরে আসছে যে এসকেপ বা পালানোর সময় আরসাদের যে ভাই তাদের জন্য যে স্যাক্রিফাইস করেছে, এবং টু ডিলে দ্য পারসুয়ারার্স মানে কি ব্রাদার স্যাক্রিফাইস, মানে যারা ওকে তাড়া করেছিল, যারা ওখানকার লোকজন তারা করেছিল সব বলবো। তো সেই তাদেরকে ঠেকানোর জন্য, মানে তাদেরকে আটকে রেখেছে যাতে আরসাদ এবং ডায়ামিলান পালাতে পারে। তো এইভাবে আরসাদের ভাই কিন্তু এখানে বলিদান বা স্যাক্রিফাইস দেয়। আরসাদ কিন্তু নিজের ভাইয়ের জন্য ফিরে আসেনি, সে নিজের প্রেমিকাকে নিয়ে পালিয়ে গেছে। ও আরসাদের ভাইয়ের জন্য ফিরে যায়নি, তো সেখানে নিজের ভাইকে ছেড়ে চলে যায়। এইবারে কেসটা হচ্ছে আসল গল্প শুরু, যেখানে সে তোর ভাইয়ের জন্য গিল্ট ফিল করছে, এবং সে যখন ডায়ামিলানকে কিছুদিন থাকলো এখানে লাগুনে এই কাছাকাছি, তখন ডায়ামিলান অসুস্থ হয়ে যায়। তো আস্তে আস্তে ডায়ামিলান যখন আস্তে আস্তে আর মারা যাচ্ছে, তাহলে তখন তার মধ্যে দুঃখ এবং ভাইকে হারানো বা ভাইকে বিট্রে করার গিল্ট, এই দুটোই তার মধ্যে সৃষ্টি হচ্ছে। 8 নম্বর এবারে হচ্ছে গিয়ে কি লাস্ট যে স্টোরিটা কিভাবে এন্ড হচ্ছে, সেখানে ডায়ামিলানের মৃত্যু হচ্ছে, এবং আরসাদ যে এতদিন ধরে আশা করেছিল যে ডায়ামিলান আবার চলে আসবে, তার অ্যাটলিস্ট গিল্টটা না হয় থেকেই যাবে সারা জীবন, হয়তো গ্রিফটা মিটে যাবে যে ডায়ামিলান তারপর সুস্থ হয়ে যাবে, কিন্তু সেটা হলো না, তার কিছুই থাকলো না তার কাছে। এবং সে তখন সেই ভ্রম থেকে, অর্থাৎ এই যে আটকে ছিল ডায়ামিলানের যে মায়ায়, ওখান থেকে সে রিয়ালিটিটা দেখতে পেলো যে আলটিমেটলি তার কাছে কিছুই নেই, পুরোপুরি সে একদম একা। এবং সে তখন কনফ্রন্ট করলো নিজের পাস্টকে, অর্থাৎ এবারে সে প্রতিশোধ নিতে, অর্থাৎ যাদের তারা খেয়ে তাদের আজকে এই অবস্থা, সে তাদের সাথে সে প্রতিশোধ নেওয়ার জন্য এবারে গেল। এইখানে গল্পটা শেষ হয়ে যাচ্ছে, কারণ এটা হচ্ছে ছোট গল্প, তারপরে ও প্রতিশোধ নিয়েছে কিনা সেসব কিছু নাই, বাট এটাই তার লাস্ট জায়গা। এবারে চলে আসছি আমরা থিমের মধ্যে। দেখো থিমের মধ্যে আমরা বেশ কয়েকটা থিম নিয়ে কোয়েশ্চেন পাবো। এক, গিল্ট অ্যান্ড কনসাইন্স, কোন জায়গাটা এখানে গিল্ট এবং কনসাইন্সকে প্রকাশ করছে। আরসাদ যে নিজের ভাইকে বিট্রে করেছে, সেই গিল্টটা তাকে বারবার করে হন্ট করে, ঠিক আছে, এইটা একটা গিল্ট এবং কনসাইন্স, বিবেক তার কাজ করছে এখানে। লাভ অ্যান্ড স্যাক্রিফাইস, অর্থাৎ লাভ লেড টু মোরাল কম্প্রোমাইজ অ্যান্ড ট্র্যাজিক কনসিকুয়েন্সেস। এখান থেকে একটা খুব বড় কোশ্চেন, যে ভালোবাসা ভাইকে করা বিট্রেকে কি জাস্টিফাই করে, মানে ভালোবাসা ভার্সেস লাভ ভার্সেস বিট্রেল, আমরা একটু পরে যাবো সেখানে। কলোনিয়াল এনকাউন্টার খুবই ইম্পর্টেন্ট, এখানে যে হোয়াইট ম্যান এসছে তার যে মানে যে মালয় ম্যান, অর্থাৎ তার বন্ধু যে আরসাদ, তার প্রতি তার কিরকম ইমোশনাল অ্যাপ্রোচ রয়েছে, ঠিক আছে, সে খুব বন্ধু ভাইয়ের মতো নাকি একদম দূরে দূরে। তো এই টাইপের জিনিসটা আমরা দেখতে পাবো এখানে। কলোনিয়াল এনকাউন্টার দুটো জিনিস আছে, একটা হচ্ছে কলোনিয়াল ডিট্যাচমেন্ট, যেখানে বা ইনডিফারেন্স, যে ভাই ও তো ভাই মালয়, আমি তো ভাই হোয়াইট ম্যান, আমি তো চলে যাবো নিজের কাজে, ও কি হচ্ছে না হচ্ছে শুনিও কি বলছে, এইরকম একটা জায়গা আছে। তো সেক্ষেত্রে এটাকে বলছি কলোনিয়াল ইনডিফারেন্স। এবং আরেকটা হচ্ছে কলোনিয়াল সুপিরিয়রিটি, অর্থাৎ নিজেকে সবার থেকে বড় ভাবা, এটা ব্রিটিশদের একটা স্বভাব। তো এখানে কিন্তু সেই রকমও জায়গা আছে যেখানে আরসাদকে ছোট করে কথা বলেছে, মানে হয়তো মজার ছলেই বলেছে কিন্তু ছোট করে কথা বলেছে। তো এর মধ্যে কলোনিয়াল হায়ারকি বা কলোনিয়াল সুপিরিয়রিটি কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। নেক্সট হচ্ছে আইসোলেশন এবং রিফ্লেকশন। যখন ডায়ামিলান মারা গেল আলটিমেটলি, তো লাগুনের মতো একটা স্থির লাইফ তার তো হয়েই গেছিল ভাইকে হারানোর পর থেকে। তো লাগুন এখানে অ্যাকচুয়ালি মেটাফার, যেখানে আরসাদের ইমোশনাল আইসোলেশন, অর্থাৎ তার বউ তো কথাই বলছে না, এত অসুস্থ, তারপরে ভাইও নেই, তো পুরোপুরি আইসোলেশনে অলরেডি চলে গেছে। ডায়ামিলান মারা যাওয়ার পরে তো পুরো 100% আইসোলেশন হয়ে গেল ইমোশনালি। ডেথ অ্যান্ড রিডেমশন, ডায়ামিলানের যে মৃত্যু তাকে কি করলো, আরসাদকে তার যেই থেমে থাকা, যে লাগুনের মতো থেমে থাকা যে জীবন, এখান থেকে ড্রাইভ করে বার করলো। এই হচ্ছে আমাদের টোটাল থিমস। এইবারে আমরা যে ক্লাইম্যাক্সটা পাচ্ছি, ডায়ামিলানের যে মৃত্যু হচ্ছে ক্লাইম্যাক্স বা চরম মুহূর্ত, এখানে আমাদের 3 রকমের পয়েন্টের উপর অপশন বা এমসিকিউ আসতে পারে। দেখো ফাইনাল ব্রেথ, অবশ্যই আমরা ডায়ামিলানের ডেথের ক্ষেত্রে যদি ক্লাইম্যাক্সটা যদি জিজ্ঞাসা করে, তাহলে এমসিকিউ এর ক্ষেত্রে আমরা ফাইনাল ব্রেথ যদি অপশন আসে, তাহলে অবশ্যই এটাকে আগে প্রায়োরিটি দেব। এরপরে আসছে ওভারওয়েলমিং গ্রিফ, মানে দুঃখের শেষ নাই। তো এইরকমও অপশান থাকতে পারে, তবে এরপরে যাকে প্রায়োরিটি দেবো যে অপশানটা, সেটা হচ্ছে ওভারওয়েলমিং গ্রিফ। এবং হন্টিং গিল্ট, এটা কার জন্য, এটা হচ্ছে তার একমাত্র ভাইয়ের জন্য, ঠিক আছে, এটা হচ্ছে লিস্ট আমরা এখানে এই কোশ্চেনে বা ক্লাইম্যাক্সের ডায়ামিলানের ডেথের জন্য এটাকে আমরা সব থেকে নিচের প্রায়োরিটিতে রাখবো, কারণ এটাতে এই হন্টিং গিল্টটা অ্যাকচুয়ালি তার ভাইয়ের জন্য হয়েছে। এবং যখন ডায়ামিলান মারা গেল, আরো বেশি করে এটা ঘুরে আসছে
কেন চলো দেখে নিই। কারণ হচ্ছে যে আমাদের এটা জিনিসটাকে বলা হয় ফলিং অ্যাকশন, অর্থাৎ আস্তে আস্তে মানুষটা নিচের দিকে যাচ্ছে। কেন? প্রথমে দেখো এটা হচ্ছে পাস্টকে কনফ্রন্ট করা। এটা কে সিগনিফাই করছে? এটা সিগনিফাই করছে হোয়াইট ম্যান। কারণ হোয়াইট ম্যানকে আরসাত নয়, আরসাতের ভাইও চিনতো। তার মানে এটা, এই যে হোয়াইট ম্যান অ্যাকচুয়ালি আরসাত এবং তার যে ভাই ব্রাদার, এদের মধ্যে একটা কানেকশন, ট্রায়াঙ্গুলার কানেকশন তোমরা এখানে পাচ্ছ। অর্থাৎ এই তো তখনও কথা বলেনি, হোয়াইট ম্যান যদি আরসাদের বাড়িতে না আসতো তাহলে কি ও নিজের পাস্টের কথাগুলো বলতো? আমরা জানতে পারতাম না। তাহলে হোয়াইট ম্যান হচ্ছে সেই অতীতটা যেটা ঘুরে আসলো ওর পুরো লাইফের সামনে চলে এলো একদম, যখন ও লাইফের একদম শেষ দোরগোড়ায় একা হয়ে যেতে চলেছে, ডায়ামিলান পুরোপুরি অসুস্থ। বুঝতে পারছো তো হোয়াইট ম্যান কি সিগনিফাই করছে? তার সেই ভুলে যাওয়া পাস্টটা আবার ফিরে এসছে, নস্টালজিক একটা অ্যাসপেক্ট রয়েছে। ইন্ট্রোস্পেকশন কি জিনিস? এটা অন্তর্নিহিত, নিজের ভেতরটাকে নিজে চেক করা। আরসাদ গেজেস আউট অ্যাট দ্য জাঙ্গল, হি রিফ্লেক্টস অন হিজ লাইফস চয়েসেস, দ্য পাস্ট রিপ্লেস ইন হিজ মাইন্ড। আরসাদ যখন জঙ্গলের দিকে তাকাচ্ছে, এই হ্রদটা যখন স্থির দেখতে পাচ্ছে, তখন জঙ্গলের দিকে তাকালেই ওর লাইফের চয়েসেস গুলো মাথায় আসছে, ওর যে কি কি লাইফের চয়েস নিয়েছে এবং তার ফলাফল আজকে ও ভুগছে, সে লাইফের চয়েসগুলো সম্পূর্ণ চোখের সামনে ভেসে উঠলো। এইটা হচ্ছে আমাদের ইন্ট্রোস্পেকশন। অর্থাৎ কখনো যদি বলে যে এই জোসেফ কোনার্ডে জঙ্গলটা কি ইন্টারপ্রিট করছে, তো জঙ্গলটা ইন্টারপ্রিট করছে পুরো একটা মেস, ওর ভেতরে যে মেস তৈরি, একটা ঝামেলা হয়ে গেছে না, পুরো ঘুরপাক খাচ্ছে, তো গিল্ট অ্যান্ড গ্রিফ পুরো ঝুলে গেছে ভেতরে, একদম পুরো কনফিউজড হয়ে গেছে, পুরো জর্জরিত। তো জঙ্গলও খুব ঘন হয়, ডিপ হয় ওখানকার। তো সে জঙ্গলের দিকে তাকাচ্ছে, তো সেখানে কি পাচ্ছে? সেই গভীর ভেতরে তার গভীর যে ইমোশনসগুলো, সেগুলোকে সে ইন্ট্রোস্পেক্ট করতে পারছে। লাইফে যে চয়েসগুলোর জন্য আজকে সে ভুগছে, ভাইকে হারিয়েছে, আবার ডায়ামিলানকে নিজের মানে প্রেমিকাকে নিয়ে যাওয়ার জন্য ভাইকে ছেড়ে দিয়ে চলে এসছে, এই যে গিল্ট প্লাস প্রেমিকাকে হারাতে বসেছে তার যে দুঃখ, এর মধ্যে সে পুরো জর্জরিত এবং পাস্টের তার এই ডিসিশনগুলো সামনে আসছে এবারে। নেক্সট হচ্ছে সেলফ রিক্রিমিনেশন। ক্রিমিনেশন মানে হচ্ছে কাউকে কবর দিয়ে দেওয়া, নিজেকে কবর দিয়ে দেওয়া। জিনিসটা কি দেখো, হি গ্র্যাপলস উইথ ডিপ রিগ্রেট, অবশ্যই তার মধ্যে রিগ্রেট কাজ করছে, ভাইকে বিট্রে করেছে। হিজ ডিসিশনস লেড টু ট্র্যাজেডি, মানে কি তার পুরো দুঃখজনক লাইফে তার নিয়ে গেছে তার সিদ্ধান্তগুলো। হি কোয়েশ্চেন্স ইজ ভেরি এক্সিস্টেন্স, এবং তার নিজের ওপরে সন্দেহ হচ্ছে, নিজের অস্তিত্বের ওপর সন্দেহ চলে আসছে। অর্থাৎ সে নিজেকে আর জ্যান্ত বলে মনে করছে না, জীব বলে মনে করছে না, সেটাকে ভেতর থেকে সে একটা ডেড হার্ট হয়ে গেছে, একদম ডেড হার্ট। সে বেঁচে আছে, শরীরটা বেঁচে আছে, ভেতরে সোলটা মরে গেছে। তো এই জিনিসটাকে সেলফ রিক্রিমিনেশন বলা হচ্ছে। নেক্সট আমাদের যেটা রয়েছে, যেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, লস্ট ডিরেকশন। এটা কোন লাইনটা করছে, কোন কনটেক্সটটা বোঝো। যখন সে পুরোপুরি বুঝে গেল, বা মানে এতদিনে সে বুঝতে পেরেছে, যখন গল্পটা বলছে হোয়াইট ম্যানকে, তার মধ্যে রিয়েলাইজেশন আসছে যে তার ফিউচারটা আস্তে আস্তে পুরোপুরি কালো হয়ে যাচ্ছে, মানে ব্লিক, মানে নিরস, পুরোপুরি কিছু কিছু নেই আর অ্যাট্রাকশনের মতো, কিছু নেই আর বাঁচার মতো। তো ফিউচার সিমস ব্লিক, হি সিজ নো পাথ, কোনো পথ খুঁজে পাচ্ছে না। যেরকম লাগুন, কোথাও বেরোতে পারছে না, লাগুন একটা শ্রীর হ্রদ, কোথাও বেরোনোর পথ পাচ্ছে না। তো এই যে আমাদের যে লস ডিরেকশন, এই ডিরেকশন হারিয়ে যাওয়া লাইফে, এইটা আমাদের কিন্তু এই কনটেক্সটের ওপরে, মানে তার স্পিরিটটা যে ভেঙে গেছে, এই কনটেক্সটটাকে কিন্তু রেফার করছে আমাদের লস ডিরেকশন। অর্থাৎ যেটা অ্যাকচুয়ালি আমাদের এই লাগুন, এই যে স্থির হয়ে যাওয়া বা স্ট্যাগন্যান্ট থেমে যাওয়া লাইফটা, এইটাকে সে রিফ্লেক্ট করছে। নেক্সট হচ্ছে রেজলিউশন, অর্থাৎ সে প্রতিজ্ঞা কি নিল আইসোলেশন এবং রিগ্রেটের পরে। দেখো, প্রথম হচ্ছে যে পুরোপুরি একা হয়ে গেল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার তো মেমোরি থেকে হন্ট তো এখনো করবে ভাইকে সে ইয়ে করে এসেছিল। মেমোরিজ অফ ডায়ামিলান লিঙ্গার, হিজ ব্রাদার স্যাক্রিফাইস হন্টস হিম, হি ক্যান নট এসকেপ দ্য পাস্ট। পাস্ট তো তাকে ছাড়বে না ভাই, ও পালাতে পারছে না। এই যে লাগুন, আরসাদ রিমেন্স বাই লাগুন, লাগুন দ্বারা সে ঘিরে রয়েছে, লাগুনের কাছাকাছি বাড়িতে সেই থেমে যাওয়া হ্রদের মধ্যে তার জীবনটা আটকে গেছে। 3 নম্বর হচ্ছে এন্ডলেস রিগ্রেট। এই যে আইসোলেশন এবং রিগ্রেট, এটাই 3টে পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ। তোমাদেরকে এই 3টে পয়েন্ট এবং এই 3টে কনটেক্সটের মধ্যে থেকেই তার যে রিজলিউশন বা তার যে আলটিমেটলি প্রতিজ্ঞাটা, সবকিছু শেষ হয়ে যাওয়ার পর যে প্রতিশোধ নিতে উঠলো, তো সেইটাকে এই 3টে পয়েন্টই একমাত্র ডিসক্রাইব করবে। এই 3টে হচ্ছে তার মধ্যে চলছে এখন, ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে লাগুনের যে গল্পটা, এটাই লাগুনটা একটা সাইকেল অফ লাভ। অর্থাৎ এটাকে যদি তুমি একটা লাগুন বা হ্রদ ধরে নাও, এটা একটা গোল হ্রদ, যেটা একটা লাইফের সাইকেলকে ডিনোট করছে। মানে কিরকম, ভালোবাসা, হারানো কোনো কিছু এবং তারপরে একদম একা হয়ে যাওয়া। দেখো, ফেটেড লাভ, ভাগ্যে পাওয়া ভালোবাসা। ডায়ামিলানকে তো ভালোবেসেছিল, ডায়ামিলানকে পেয়েও গেল। ডায়ামিলানকে পাওয়ার জন্য সে নিজের ভাইকে বলিদান দিয়ে দিল, ঠিক আছে, ভাইকে স্যাক্রিফাইস করতো। বিট্রেলের একটা তার কষ্ট দিতে হয় ভাই, কার্মা ভাই,
কর্মের ফল ভোগ করতে হবে। তাতে কি হলো, আনএন্ডিং গ্রিফ, দুঃখ নেমে এলো। ডায়ামিলান অসুস্থ, ভাই মারা গেছে, এবং যখন ডায়ামিলান পুরোপুরি মারা গেল তাহলে আলটিমেটলি তার কাছে কি বেঁচে থাকলো, পারপেচুয়াল আইসোলেশন। এবার দেখো সাইকেলটা ঘুরবে, ও যখনই একা ফিল করবে ও তখন আবার পাস্টের কথা মনে পড়বে, ভালোবাসার কথা মনে পড়লে তার ভালোবাসার জন্য ভাইকে হারিয়েছে সেটা মনে পড়বে, ভাইকে হারিয়েছি যখন তখনই ওর মধ্যে আনএন্ডিং গ্রিফ তৈরি হবে, এবং সেই গ্রিফটা আবার তাকে নিয়ে যাবে তার আইসোলেশনে। তো এই যে সাইকেলটা ঘুরছে এটাকে বলা হচ্ছে সাইকেল অফ লাভ, লস অ্যান্ড আইসোলেশন, যেটা পুরো লাগুনের যে থিমটাকে সেটাকে সে বর্ণনা করছে। এবারে আমরা চলে আসবো ক্যারেক্টার ভাই আমাদেরকে খুব ভালো মতো পড়তে হবে। ক্যারেক্টার কিন্তু মাথায় একদম সেট হয়ে থাকা চাই। দেখো আরসাতের ব্যাপারে কি কি ইনফরমেশন, এগুলো ডেসক্রিপশন দেওয়া রয়েছে আরসাতের ব্যাপারে, বিভিন্ন ক্যারেক্টারের ব্যাপারে, এগুলো থেকে এমসিকিউস কিন্তু আসবে। যেমন দেখো আরসাত হচ্ছে একজন মালয়। আবার বলে রাখি, মালয় কিন্তু শুধুমাত্র আরসাতকে নয়, এখানে আরো অনেক ক্যারেক্টার আছে যাদেরকে মালয় বলা হয়েছে। হোয়াইট ম্যান হচ্ছে ইউরোপিয়ান, এখানে আরসাত ছাড়াও আরো অনেক মালয় রয়েছে বা মালায়ালি রয়েছে, তাদের কথা আমরা বলবো। এ কে ছিল, এ হচ্ছে রাজা সেখানকার সাইড এন্ড্রিনের, আমাদের যে রাজা ছিলেন তার সোর্ড বিয়ারার, অর্থাৎ তার অস্ত্রশস্ত্র সামলানোর একজন লোক। সে খুবই জোয়ান ছিল আর কি, পাওয়ারফুল ছিল, বড় চেস্ট বা বুক চওড়া ছিল, মাস্কুলার চেহারা ছিল, এবং সে একটা সারং পরতো। এটা একটা ড্রেস বা অ্যাটায়ার, এটা তখনকার দিনের ওই মালায়ালিদের একটা নেটিভ অ্যাটায়ার, ঠিক আছে। এখনো গেলে ওই জায়গাগুলোতে গেলে তুমি আদিবাসী গ্রামগুলোতে যখন যাবে তখন তোমরা দেখতে পাবে এই টাইপের অ্যাটায়ার এখনো কিন্তু ওখানে পড়ে। আরসাতেস ব্রাদার, এটা একটাই কাপড়ের একটা ড্রেস হয়। আচ্ছা, আরসাতের ব্রাদারের কিন্তু এখানে কোনো নাম নেই। আবার বলছি, হোয়াইট ম্যানের কিন্তু এখানে কোনো নাম নেই, কারণ হোয়াইট ম্যানকে টুয়ান বলে সম্বোধন করা হয়েছে, ঠিক আছে। এর কোনো নাম নেই, টুয়ান মানে মিস্টার বা মাস্টার। আরসাতের ভাই, তারও কোনো নাম নেই, এবং এও হচ্ছে আমাদের আরসাতের মতো রাজার একটা সোর্ড বিয়ারার, গুড রানার, খুব ভালো রান, মানে এটার একমাত্র একটা বিশেষণ দেওয়া রয়েছে, সে খুবই জোশপূর্ণ, বিশাল সাহসী, বিশাল অডাসিয়াস, এবং মানে কি বলবো, ফিয়ারলেস, মানে বলতে পারো ফিয়ারলেস, বেপরোয়া, ঠিক আছে, ফিয়ারলেস তুমি বলতে পারো যে এ একদম ভয় নেই। আর হচ্ছে খুব গুড রানার, খুব জোরে ছুটতে পারে। নেক্সট ডায়ামিলান হচ্ছে ইঞ্চিমিদা, অর্থাৎ যে রাজা ছিল, যে রাজার হয়ে ওরা সোর্ড বিয়ারারে কাজ করতো, তার বউ বা তার রানী হচ্ছেন ইঞ্চিমিদার সার্ভেন্ট বা সেবিকা হলো আমাদের ডায়ামিলান। অর্থাৎ তুমি বুঝতেই পারছো এটা হচ্ছে পুরো তখনকার দিনে যে চাকর থাকতো, ভৃত্য থাকতো, তারা কিন্তু রাজার যদি চাকর হয় তাহলে ও রাজারই প্রপার্টি, এরকমই মনে করা হতো সেই সময়। আরসাতের এটা বউ। নেক্সট হচ্ছে কিরকম ডেসক্রিপশন দেওয়া আছে, লং হেয়ার, লম্বা চুল ছিল, অডাসিয়াস ফেস, তার ফেসটা একটা অহংকার বলা ঠিক হবে না, স্পর্ধা বা সাহসিকতা পূর্ণ ছিল, মানে খুব স্ট্রং ফেস ছিল, এবং ট্রায়াম্ফেন্ট আইস, অর্থাৎ বিজয়ী চোখ, বিজয়ী দৃষ্টি। মানে বুঝতেই পারছো, শরীর খারাপ হওয়ার আগে যখন হোয়াইট ম্যান গিয়ে দেখলো ডায়ামিলানকে, ওটা তো অনেক পরের ব্যাপার, ডায়ামিলান কিন্তু তার আগে যখন আরসাতের সাথে দেখা হয়নি, ঠিক আছে, মানে জাস্ট আরসাতের সাথে প্রেম হচ্ছে এবং আরসাতের সাথে পালাবে আরসাতকে নিয়ে, ওই টাইমে ডায়ামিলান কিন্তু সাংঘাতিক দেখতে ছিল। তো তোমরা বর্ণনা দেখেই বুঝতে পারছো। নেক্সট হচ্ছে রাজাকে হচ্ছে সাইড এন্ডিং এর কিং, যার আন্ডারে তারা এই আরসাত এবং তার ভাই কাজ করত, এবং এর যে বউ ছিল ইঞ্চিমিদা, তার আন্ডারে কাজ করত ডায়ামিলান। আচ্ছা, ইনি হচ্ছেন সাইড এন্ডিং এর রুলার, এবং ইনি হচ্ছেন ইঞ্চিমিদার হাজবেন্ড। চলে যাবো এবারে আমরা পরবর্তী ক্যারেক্টারগুলোতে। দেখো এবারে হচ্ছে ইঞ্চিমিদাকে রাজার ওয়াইফ, এবং একে একটা বিবরণ দেওয়া রয়েছে, সেটা হচ্ছে লেডি উইথ ভেইল ফেস, তার মুখটা সবসময় পর্দা দিয়ে ঢাকা থাকতো, ক্লিয়ার। নেক্সট হচ্ছে হোয়াইট ম্যান, এটা হচ্ছে নাম হচ্ছে টুয়ান বা ট্রাভেলার, এর কোনো নাম এখানে দেওয়া নেই। জুরাগান, এই যে বললাম যে আরসাত ছাড়াও আরো অনেকগুলো মালয় ক্যারেক্টার আছে, তো জুরাগানকেও কিন্তু মালয় বলা হয়েছে, এবং এই জুরাগান কখন এসছে, কখন এই মানে ক্যারেক্টারটা তুমি পাবে একদম গল্পের প্রথমে, যখন গল্প শুরু হচ্ছে। কেন, এই যে হোয়াইট ম্যান যখন আমাদের আরসাতের বাড়িতে যাচ্ছিল, তো আরসাতের বাড়িতে নিয়ে যাচ্ছিল এরাই, তো জুরাগান হচ্ছে দ্য স্টার্সম্যান মানে হচ্ছে যিনি নেতৃত্ব দেন একটা নৌকাকে, অনেকজন মিলে যখন চালান, তাদের মধ্যে যে ক্যাপ্টেন, দলপতি, তাকে বলা হচ্ছে ওখানকার ভাষায় জুরাগান, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারছো এরা কিন্তু দেখো দা জুরাগান, দা হোয়াইট ম্যান, তো এগুলো কিন্তু এক ধরনের নাউন, বুঝতে পারছো, এইগুলো এক ধরনের পদবী। তো এইটা কিন্তু জুরাগান নাম নয়, এটা হচ্ছে দ্য স্টার্সম্যানকে ওখানকার ভাষায়, যিনি দলপতিকে বোঝায়, ঠিক আছে। স্টার্সম্যান মানে যারা নৌকা চালাচ্ছে, পোলার্স হচ্ছে যারা বোটম্যান, মানে এর আন্ডারে, জুরাগানের আন্ডারে যে সমস্ত বোটম্যান গুলো নৌকা চালিয়ে হোয়াইট ম্যানকে আরসাতের বাড়িতে নিয়ে যাচ্ছিল। এবারে আসছি নেক্সট, দেখো এখানে কয়টা ভোক্যাব আছে, যেখানে সাম্পান, বোট, ক্যানো এবং প্রও, এরা হচ্ছে ভোক্যাব, এবং এই চারটার মানেই হচ্ছে বোট, ঠিক আছে।
প্রাও কথাটা তুমি কোথায় পাবে? প্রাও হচ্ছে ওই যে কিং যে আছে অর্থাৎ রাজা যে ছিল তারা এটা ব্যবহার করবে যে সুযোগে ডায়ামিলানকে নিয়ে তারা পালাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে সাম্প্যান, বোট এবং ক্যানয় বা ক্যানো, এগুলো হচ্ছে আমাদের যারা ওই মালায় স্টার্সম্যান আছে তাদের কাছে এই জিনিসগুলো পাওয়া যাবে গল্পের ভেতরে। তো এটা হচ্ছে রাজার ক্ষেত্রে, আর এগুলো হচ্ছে আমাদের না, ক্যানোটাও আমাদের রাজার ক্ষেত্রে পাওয়া গেছে শর্ট স্টোরির ভেতরে। তবে স্যাম্প্যান অ্যান্ড বোট কথাগুলো আমাদের যে মালয় যে স্টারম্যান বা বোটম্যান যারা আছে তাদের কাছে এইটা পাবে। তো এখান থেকে কোশ্চেন আসবে যে প্রাউটা এই বোর্ডটা কাদের ক্ষেত্রে এখানে দেখানো হয়েছে? তো এটা কিন্তু কিংম্যানদের ক্ষেত্রে দেখানো হয়েছে, রাজাদের ক্ষেত্রে। এবারে হচ্ছে নেক্সট আমাদের নিপা পাম্পস, ঠিক আছে। এই যে নিপা পাম্পস বা 8 পেডালস এবং সেটলিং সান, এই তিনটা জিনিস কি? নিপা পাম্পস হচ্ছে আমাদের যখন হোয়াইট ম্যানকে আমাদের এই বোটসম্যানরা ছিল, বোটসম্যান, তারা যে আরসাতের বাড়িতে নিয়ে যাচ্ছিল, ওই নিয়ে যাওয়ার সময় তারা যে বিবরণটা দিচ্ছেন আমাদের লেখক, সেখানে নিপা পামের কথা বলা হয়েছে। অর্থাৎ এটা ওই ছোট ক্রিক দিয়ে যখন ঢুকছে লাগুনের ভেতরে, ঠিক আছে, যে লাগুনটার ছোট ক্রিক দিয়ে ঢুকছে, ওই টাইমে ওই পথটায় আমরা এই নিপা পাম্পস গুলো পাবো। তো এবারে কিন্তু এটা দিয়ে কোয়েশ্চেন আসবে 8 প্যাডেলস। দেখো 8 প্যাডেলস মানে কি? যখন কেউ নৌকা চালায়, তো 8 প্যাডেলস মানে এদিকে একটা পাল, এদিকে একটা দাঁড়, 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 তার মানে 2 হাত দিয়ে দুটো দাঁড় চালাচ্ছে। তাহলে এখানে কোয়েশ্চেন আসবে যে বোটে কজন বোটম্যান ছিল? তো নাম্বার হবে 4 জন। 4 জন মিলে দুটো করে যখন প্যাডেল চালাচ্ছে, তাহলে 8 প্যাডেল আমাদের নৌকার হলো। তো এরকম কিন্তু কোয়েশ্চেন করতে পারে যে কতজন বোটসম্যান হোয়াইটম্যানকে আরসাতের বাড়িতে নিয়ে যাচ্ছিল। এবার যে সেটিং সান, তখন সূর্য ডুবছে, যখন ঢুকছে আরসাতের বাড়িতে আস্তে আস্তে সূর্যটা ডুবছে তখন। তো এইটা কি? এইটা অ্যাকচুয়ালি সিগনিফাই করছে সে হোয়াইটম্যান আস্তে আস্তে আরসাতের যে থেমে থাকা জীবন তার মধ্যে ঢুকছে, যেখানে সূর্য পুরোপুরি অস্ত যায় আরসাতের জীবনে, এটাকে সিগনিফাই করছে। নেক্সট হচ্ছে আমাদের আরসাতের বাড়ি। এটা হচ্ছে আরসাতের বাড়ির ডেসক্রিপশন। দেখো কি কি আছে? লিটল হাউস, ছোট্ট একটা বাড়ি, একটা হাই পাইস বা স্তূপের উপর তৈরি করা, অ্যাপিয়ার্স ব্ল্যাক ইন দ্য ডিস্টেন্স, দূর থেকে যখন ক্রিক দিয়ে ঢুকছে, ছোট সরু নদী দিয়ে ঢুকছে লাগুনে, তখন যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটা পুরো কালো হয়ে আছে, কালো দেখা যাচ্ছিল, এরকম ভাবে আমাদের বিবরণ রয়েছে। 2 টল নিবং পামটিস, এই যে নিবং পামটিস আর নিপা পাম্পস, এই দুটো দিয়ে কোয়েশ্চেন আসতে পারে যে নিবং পামটিস কোথায় ছিল। নিবং পামটিস হচ্ছে আরসাতের বাড়ির ওখানে। আর নিপা পাম্পস কোথায় দেখা গেছে? নিপা পাম্পস হচ্ছে ক্রিক দিয়ে ঢুকে যখন আরসাতের বাড়িতে যাচ্ছিল সেই পথে দেখা গেছে নিপা পাম্পস। তো এই দুটো কিন্তু প্লেসমেন্ট নিয়ে কোয়েশ্চেন তোমাদের আসতে পারে, তো এটা কিন্তু মাথায় রাখবে, এমসিকিউ এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ব্যাম্বু প্ল্যাটফর্ম এর উপরে তার বাড়িটা ছিল। তো এই হলো আরসাতের বাড়ির ডেসক্রিপশন। আর এই যে নিপা পাম্পস, 8 প্যাডেল, সেটিং সান, এটা হচ্ছে যখন আরসাতের বাড়িতে যাচ্ছে সেই সময়কার ডেসক্রিপশন। হয়ে গেল ক্লিয়ার? এখান থেকে এইগুলো কোয়েশ্চেনই তোমাদের আসবে। নেক্সট হচ্ছে ব্ল্যাঙ্কেটস অ্যান্ড বাস্কেট। দেখো এই যে হোয়াইট ম্যান, সে যখন আরসাতের বাড়িতে আছে তার কাছে কিন্তু কিছু ব্ল্যাঙ্কেট এবং বাস্কেট ছিল, যেটা দেখা গেছে গল্পের ভেতরে সেই বাস্কেট থেকে নিয়ে কিছু খাচ্ছিল। তো যখন আরসাতের এই যে যারা হচ্ছে কি যারা হচ্ছে জুলাগান যখন ইয়েকে বললো যে হোয়াইট ম্যানকে, যে দেখুন আমরা রাতে ওই জায়গাতে থাকবো না, আমরা আরসাদকে পছন্দও করি না, মানে কথাবার্তার মধ্যে তুমি বুঝতে পারবে আরসাদকে একদম পছন্দ করে না, কারণ আরসাদ কুসংস্কারে বিশ্বাসই করে না, কারণ ওর এমন ডিপ্রেশনে চলে গেছে যে ওগুলোতে আর ওর ভয় লাগে না কিছুতে, আর এমনিতেও সাহসী, বেশ শক্তিশালী। তো ওই জন্য ওকে ওরা বেশি পছন্দ করতো না, কারণ ওখানে তখনও কুসংস্কার ছিল। তো সেই জন্য তারা হোয়াইট ম্যানকে বলেছিল যে ভাই আমরা থাকবো না, আপনি এখানে থেকে যান, কাল সকালে আবার আসবো, আমাদের সাথে বেরিয়ে যাবেন। তো হোয়াইট ম্যান তখন বললো ঠিক আছে, তাহলে আমাকে ব্ল্যাঙ্কেট এবং বাস্কেটটা আমি নিয়ে নিচ্ছি, কারণ এখানে খাবার আর আমার শীতের জন্য পোশাক রয়েছে, তো সেটা সে নেবে। তো ব্ল্যাঙ্কেট এবং বাস্কেট এটা কার? এইটা কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এটা হচ্ছে হোয়াইট ম্যানের, ঠিক আছে, এটা কার? এটা হচ্ছে আমাদের হোয়াইট ম্যানের। আচ্ছা এবারে চলে আসছে আল্লাহ বি প্রেস, এটা কারা বলছে? এটা হচ্ছে পোলার্স বা বোটসম্যানরা বলছে। কখন? যখন তারা ফিরে যাচ্ছে, তোরা তো ভাই ভয় পায় জায়গাটা, তো ওরা ভাবছে ভাই এদের তো যদি বিপদ হয়, তো আল্লাহ বি প্রেসড মানে কি? আল্লাহ তোমাদের রক্ষা করুক, বা যেটাকে আমরা বলতে পারি তো অলমাইটিকে প্রেস করা। তো এই যে এখন জিনিসটা, এটা দেখে বোঝা যাচ্ছে সে অঞ্চলটা ইসলামিক অধ্যুষিত জায়গা ছিল, তাই না, তখনকার ওই টাইমটাতে। তো এখানে দেখো প্রচুর এরকম জিনিস আছে যেগুলো থেকে তুমি সিগনিফাই করতে পারো, অপশানে তোমার এখানে থাকবে এমসিকিউসে। এবারে আসছি ডায়ামিলানকে কি অবস্থায় হোয়াইট ম্যান এসে দেখলো। দেখো প্রথমে যখন হোয়াইট ম্যান ঢুকছে আরসাদের বাড়িতে, আরসাদ প্রথমেই তাকে দেখে জিজ্ঞাসা করছে হ্যাভ ইউ সাম মেডিসিন, হ্যাভ ইউ মেডিসিন, মানে তোমার কাছে ওষুধ আছে? তো এখানেই প্রথমে বোঝা গেল যে তার বাড়িতে নিশ্চয়ই কোনো অসুস্থ কেউ আছে।
তো হোয়াইট ম্যান যখন ভেতরে ঢুকে দেখে যে কিরকম কি দেখলো, দেখলো যে একটা মহিলা একটা কাউচের ওপরে, একটা বাঁশের তৈরি কাউচের ওপরে একজন মহিলা শুয়ে আছে সোজা হয়ে, যার পিছনে কি ছিল, পিছনে ছিল একটা রেড কটন, লাল রঙের তুলোর বা কটনের একটা কাপড়, একটা ব্রড বা বড় শির যার উপরে পিঠ করে শুয়েছিল, এবং লে স্টিল একদম থেমে আছে, মানে একটু যে নড়াচড়া করি আমরা সেটাও করছে না, যেন যেন মনে হচ্ছে মারা গেছে, কিন্তু বেঁচে ছিল ওই টাইমটাতে। বিগ ওয়াইড ওপেন আই, চোখগুলো বড় বড় করে খোলা, গ্লিটার চকচক করছে, ইন দ্য গ্লুম, গ্লুম মানে অন্ধকারের মধ্যে চকচক করছে, গ্লুম কথাটা দুঃখের ক্ষেত্রেও ব্যবহার হয়। স্টেয়ারিং, স্টেয়ারিং মানে একভাবে তাকিয়ে আছে কোথায়, উপর দিকে, আপওয়ার্ডের দিকে। মোশনলেস অ্যান্ড আনসিং মানে চোখগুলো নড়ছে না এবং সেই চোখগুলো কিছু দেখতেও পাচ্ছে না, এতটা অসুস্থ। তার সাথে সাথে এখানে এখানে তোমরা দেখতে পাবে বা এখানে বুঝতে পারবে যেটা পড়বে, তার গাটা প্রচন্ড জ্বরে পুড়ে যাচ্ছে, তার প্রচন্ড জ্বর হয়েছে এবং তার মাথার অবস্থাটাও ঠিক নেই, মানে এটা ডায়ামিলানের কথা হচ্ছে যখন সে অসুস্থ। কেন মাথার ঠিক নেই, সবসময় সে বলে আরশাদকে যে লাগুনের ওপার থেকে আমাকে কেউ ডাকছে, তো ভাই বিশাল ভয়ের ব্যাপার, খালি ওই কথাটাই বলে যাচ্ছে উপর দিকে চোখ করে। তো এই হচ্ছে ডায়ামিলানের অবস্থা, মানে বুঝতে পারছো ওর স্বামী বা আমাদের যে আরশাদ যিনি হিরো এখানকার যে প্রোটাগনিস্ট এই গল্পের, তার কি অবস্থা মানসিক। ঠিক আছে, এবার আমরা চলে আসবো কোট ফ্রম দ্য ক্যারেক্টার্স এবং সেগুলোর কি কি ইন্টারপ্রিটেশন। দেখো, ও মারা ভাইয়া, ও ক্যালামিটি, এটা কে বলছে, এটা আরশাদ বলছে। কখন, যখন ও মনে করছে বা মনে পড়ছে যে ওর নিজের ভাইকে ছেড়ে দিয়ে চলে এসেছে, ভাইয়ের কথা মনে পড়ছে, কারণ ও যখন ডায়ামিলানকে দেখছে তখন সে ডায়ামিলানকে পালিয়ে নিয়ে আসার সেই গল্প মনে পড়ছে, আর তখন তার ভাইয়ের কথাও মনে পড়ছে, তো তখন সে ভাইকে সম্বোধন করে এই কথাটা বললো, ও মারা ভাইয়া। তোমরা তো বুঝতে পারো যে স্যার ভাইয়া তো স্যার একটা হিন্দি শব্দ, হ্যাঁ, তো সেখানকার সাউথ এশিয়াতে তখন প্রায় অনেক জায়গাতে উর্দু হিন্দি প্রায় খুবই বেশি প্রচলিত ছিল, তো হতেই পারে সেখানে হিন্দি বা হিন্দির মতো ভাষা সেখানে চলতো। দেয়ার ইজ হাফ এ ম্যান ইন ইউ নাও, তো তোমার মধ্যে হাফ পুরুষ রয়ে গেছে, এর মানেটা কি, হাফ পুরুষ রয়ে গেছে মানে এটা কে বলছে, এটা বলছে আরশাদের ভাই। কখন বলছে, কনটেক্সটটা বলে দিই। যখন রাজাদরা যখন ওই প্রাউতে করে নৌকা নিয়ে একটা পুকুরে ওরা ফিশিং করছিল, ফিশিং করতে যায়, সেই সুযোগে ডায়ামিলানকে নিয়ে পালিয়ে যায়। ঠিক আছে, কারণ হচ্ছে আরশাদের ভাই বিশাল সাহসী, সে বলেছিল ভাই তুমি যখন ভালোবাসো তোকে নিয়ে পালিয়ে যাও। এবারে ব্যাপারটা ওরাও জানতো যদি ডায়ামিলানকে নিয়ে পালিয়ে যায় তাহলে রাজার লোকজন ওদের পিছু করবে। তো তখন আরশাদের ভাইকে নিয়ে যখন পালাচ্ছে, ডায়ামিলানকে নিয়ে একটা নৌকায় সাংঘাতিকভাবে পালাচ্ছে, একটা জোরে জল যাচ্ছে, জোরে জোরে তারা নৌকা চালাচ্ছে, তখন আরশাদের ভাই তো বিশাল সাহসী, ও তখন ওই গার্ডগুলোকে ডাকছে, আয় পারলে ধরে নিয়ে যাও আমাদেরকে, ধর এইভাবে। তো তখন আমাদের আরশাদ বলছে ভাই এমনিতেই এত ঝামেলা ভাই, তার উপরে আবার ডাকছে, কি মুশকিল। আর বলছে ভাই তুমি এরকম ডাকছো কেন, এরকম করে আমরা এমনিই বেরিয়ে যেতে পারি। তখন আরশাদের ভাই বলছে তোমার মধ্যে কোনো সাহস আর বাকি নেই, তোমার হাফ পুরুষ এখন, বাকি পৌরসত্ব, ইনডিরেক্টলি বলছে বাকি পৌরসত্ব তুমি তোমার প্রেমিকাকে দিয়ে দিয়েছো। তো এরকম কিছু মানে ভাইদের মধ্যে একটা ইয়ার্কির ছলে বিভিন্ন রকম এই টাইপের ইনসাল্টিং কথাবার্তা এখানে তুমি দেখতে পাবে। কিল স্ট্রাইক, এই কথাটা কারা বলছে, রাজার লোকেরা এই কথাটা বলেছে। কাদের জন্য বলেছে, আরশাদ, ডায়ামিলান অ্যান্ড তার আরশাদের ভাইয়ের জন্য। হয়ে গেল। 9 টাইমস হি কল্ড, 9 টাইমস, এই হিটাকে জিজ্ঞাসা করবে 9 টাইমস। যখন আরশাদের ক্ষেত্রে যখন তারা পালাচ্ছিল, তখন আরশাদের যে ভাই সে আমাদের মানে আরশাদকে সাহস দেওয়ার জন্য, কারণ আরশাদ ভয় পেয়ে গেছে, ও তো ডেকে নিয়েছে, এরা আবার তাড়া করছে, তখন আরশাদের ভাই কথা উঠালো কার, সে কথা উঠালো হোয়াইট ম্যানের। যে এই যে হোয়াইট ম্যান যার কথা বলছে, যাকে গল্পটা বলছে, আরশাদ যাকে গল্প বলছে, এ কিন্তু আরশাদের ভাই এবং আরশাদ দুজনকেই চেনে, এরা কিন্তু একসাথে যুদ্ধ করেছে। ঠিক আছে, তো সে তখন বলল হোয়াইট ম্যানের কথা। দেখো আবার গল্প ঘুরে গেছে, আবার প্রেজেন্টে চলে এসেছে, প্রেজেন্টের ক্যারেক্টার। তার কাছ থেকে কিছু বন্দুক এবং গান পাউডার আরশাদের ভাইয়ের কাছে ছিল, বন্দুক এবং গান পাউডার। তো সেটা তাদেরকে দেখিয়ে বলো ভাই চিন্তা করো না, আমার কাছে এটা আছে, আমি ঠেকিয়ে রাখছি ওদেরকে, তোমরা পালাও, মানে তোমরা পালিয়ে যাও, আমি এদেরকে ঠেকিয়ে রাখছি। তো এভাবে করে আরশাদ নিজের ডায়ামিলানকে নিয়ে ডাঙায় উঠে, নৌকা করে ডাঙায় উঠে ছুট দিয়েছে। সেই সময় ওই রাজার লোকজনদেরকে আটকানোর জন্য আরশাদের ভাই পুরো ফেসে গেল। এবার রাজার লোকেরা তো আরশাদের ভাইকে মারছে, তো সেই তখন চেঁচাচ্ছে আরশাদকে, মানে ডাকছে দাদাকে, যে কতবার করে ডেকেছে, দেখো 3 বার ডেকেছে, আরশাদ বলে 3 বার ডেকেছে। কে সেটা, আরশাদের ভাই, যখন সে ধরা পড়ে গেছে রাজাদের লোকের কাছে। তো তখন আরশাদ কিন্তু শোনেনি ওর কথা, ও তো দেখেছে ভাই আমি প্রেমিকা আমার হাতে চলে এসছে, আমি যাকে ভালোবাসি, আমি পালাই, কারণ আমি যদি ডায়ামিলানকে নিয়ে এখন যাই ওখানে 3 জনই মরবো, তার থেকে বরং একজন মরে যাওয়া ভালো, একজন মরে যাবো, আমি আর ডায়ামিলান আমার প্রেমিকারা ভালোভাবে থাকবো, এই হলো আমরা এইভাবে থাকবো। তো ও নিজের ভাইকে স্যাক্রিফাইস করে দিল। ঠিক আছে, যেখান থেকে গিল্ট তৈরি হচ্ছে,
এটাই সেই জায়গা যেখান থেকে গিল্ট তৈরি শুরু হলো। এবারে আমরা দেখবো লাস্টে শি বার্নস নো মোর, এটা কে বলছে? এটা আরশাদ বলছে। কার জন্য বলছে? শি বলতে গেলে বুঝতেই পারছো ডায়ামিলানের মৃত্যু হয়ে গেছে। এটা দুটো জিনিস এখানে সিগনিফাই করে। এক, তার মধ্যে প্রাণ শক্তি আর নেই, বেরিয়ে গেছে। আর একটা হচ্ছে যখন সে বেঁচেছিল তার গায়ে প্রচন্ড জ্বর ছিল, মানে গাটা গরম হয়েছিল, সেই গাটাও আর গরম নেই, মানে সমস্ত তাপ বেরিয়ে গেছে, জ্বর আর নেই, সে মারা গেছে। তো এই হচ্ছে আমাদের শি বার্নস নো মোর হয়ে গেল। নেক্সট এবার আমরা চলে যাব কোটস ফ্রম দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দেয়ার ইন্টারপ্রিটেশন। বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা যেগুলো থেকে ডেসক্রিপশন তোমাদের আসতে পারে এই টাইপের, কি কনটেক্সট থেকে এবং কি বোঝাচ্ছে সেটা দেখানোর জন্য। উই আর ব্রাদার্স হি সেড অ্যাট লাস্ট, উই আর ব্রাদার্স হি রিপিটেড। এটা কে বলছে? এটা ওর ভাই বলছে, আরশাদের ভাই। এবং আরশাদ এটা মনে করছে যখন হোয়াইট ম্যানকে গল্প বলছে যে তার ভাই কিন্তু পালানোর সময় কথাটা বলেছিল, চিন্তা করো না, আমরা ভাই আছি তো, আমরা তো ভাই আছি, ঠিক পালিয়ে যাবো। তো তখন মনে পড়ছে ওর ভাইয়ের কথা। ইন্টারপ্রিটেশন কি? হাইলাইটস দ্য বন্ড অফ লয়ালটি, পারিবারিক যে ডিউটি বা কর্তব্য সেইটা এখানে প্রকাশ পাচ্ছে এই লাইন দিয়ে। তো এই টাইপের অপশনসগুলো কিন্তু তোমাদের থাকতে পারে। এই যে কনটেক্সট দিয়ে দেবে এবং তার উপরে তোমাকে বলবে এটা কি সিগনিফাই করছে বা কি ইন্টারপ্রিট করছে। দিস লাইন বিকামস আইরনিক লেটার হোয়েন আরশাদ অ্যাবান্ডন্স হিজ ব্রাদার, যখন নিজের ভাইকে ছেড়ে দিয়ে চলে আসলো। এই লাইনটা তার কাছে প্রচন্ড আইরনিক, কারণ যে ভাই তাকে পালাতে সাহায্য করলো তার প্রেমিকার সাথে, সেই ভাইয়ের সাথে সে বিট্রে করে ভাইকে ছেড়ে দিয়ে বলিদান দিয়ে নিজের প্রেমিকার জন্য পালিয়ে গেল। ঠিক আছে, এবারে হচ্ছে সেটস আপ দ্য থিম অফ বিট্রেল ভার্সেস লাভ। তাহলে এখানে একটা থিমটা তৈরি হলো যে বিট্রে করেছে ভাইকে কার জন্য? ভালোবাসার জন্য। এটাই হচ্ছে প্রশ্ন, যে ভালোবাসা বিট্রেকে কি জাস্টিফাই করছে এখানে। নেক্সট আমাদের চলে আসবো আমাদের 2 নম্বর, আই হ্যাড হার দেয়ার, আই হ্যাড হার ইন মাই আর্মস। এটা কে বলছে? আরশাদ বলছে। কার কথা? ওই টাইমে যখন সে ডায়ামিলানকে নিয়ে পালাচ্ছে, তখন ভাবছে যে ভাই ডাকছে, ডায়ামিলান তো আমার হাতে, এই তো আমার প্রেমিকা, আমি তাকে পেয়ে গেছি, আমি এবার পালাই ডায়ামিলানকে নিয়ে। যেই মুমেন্টে যখন সে আরশাদের ভাই ডাকলো তবুও সাড়া দিল না, প্রেমের জন্য বা প্রেমিকাকে নিয়ে স্বার্থপরের মতো বেরিয়ে গেল। এই হলো ইন্টারপ্রিটেশনটা কি? রিপিটেশন শোজ ইন্টেন্স প্যাশন। এই যে নিজের ডায়ামিলান বা নিজের ভালোবাসাকে নিয়ে যে প্যাশন সেটাকে বোঝানো হচ্ছে ইন্টেন্স প্যাশন, বাট অলসো ডেসপারেশন। ডেসপারেশন মানে বেপরোয়া হয়ে গেছে, ওরা কাউকে মাথায় নেই, ভাইয়ের কথা ভুলে গেছে। ভাই ডাকছে কিন্তু ভাবছে যে ভাই আমি তো মরে যাবো, তো আমি এখন বাঁচতে যাই, তাহলে আমার প্রেমিকাও বাঁচবে না। রিফ্লেক্টস হাউ আরশাদ প্রায়োরিটাইজ লাভ ওভার মোরাল অবলিগেশন। ভাইয়ের প্রতি কর্তব্যের ওপরে সে নিজের ভালোবাসাকে চুজ করলো। লেটার এই আনন্দটাই যখন ওই মুহূর্তের আনন্দটা কিসে পরিণত হলো? গিল্টে, মানে অপরাধবোধ। শোয়িং দ্য ট্রানজিটরি নেচার অফ হ্যাপিনেস বিল্ট অন রং ডুইং। যে আনন্দ রং ডুইং বা বিট্রের ওপর দাঁড়িয়ে রয়েছে সেটা কিভাবে পাল্টে আনন্দ থেকে অপরাধবোধে পরিবর্তন হয়ে গেল, এটাই এই লাইনের আমাদের ইন্টারপ্রিটেশন। চলে যাব আমাদের অ্যান্ড আই লেফট হিম ইন দ্য ফরেস্ট ডেড। কার কথা? কাকে ছেড়ে চলে এসেছিল? লেফট কাকে করেছে? ভাইকে। আরশাদ অ্যাডমিট করছে, ব্লান্ট কনফেশন করছে, এটা ইমোশনকে পুরো ছিঁড়ে বেরিয়ে আসছে তার ইমোশনটা বলতে পারো, শো সেলফ অ্যাওয়ারনেস। এবারে সে বুঝতে পারছে এবং তারপরে তার মধ্যে অনুতাপ সৃষ্টি হচ্ছে। এমফাসাইজে জোর কিসে দিচ্ছে? মোরাল কনফ্লিক্ট বলছে এটাকে, এবং এটাই হচ্ছে তার কাছে ইমোশনাল ডিলেম্মা, মানে গ্রিফও হচ্ছে, গিল্ট ফিলিংও হচ্ছে। হয়ে গেল। দিস মুভমেন্ট ডিফাইন্স আরশাদস ট্র্যাজিক ফ্ল, তার যে দুঃখজনক ভুল, তার বিট্রে করা, তার ব্লাড মানে রক্তের সম্পর্ককে বিট্রে করার কথাটা, বা রোম্যান্টিক লাভের জন্য তার রক্তের সম্পর্ককে বিট্রে করার যে মুভমেন্ট সেটাকে ডিফাইন করছে, সেটাকে বলছে ট্র্যাজিক ফ্ল। তো এই টাইপের কিওয়ার্ডগুলো কিন্তু তোমার অপশনে আসতে পারে এমসিকিউসে। নেক্সট হচ্ছে দ্য হোয়াইট ম্যান মেড নো সাউন্ড। এইটাই হচ্ছে এবারে শুরু হলো কলোনিয়াল কলোনিয়াল এনকাউন্টার। কি কি? 2 ধরনের। একটা হচ্ছে কলোনিয়াল ডিটাচমেন্ট বা জাজমেন্ট ফ্রি লিসনিং, বা তুমি বলতে পারো ইনডিফারেন্স। ইনডিফারেন্স কি? ইনডিফারেন্স হচ্ছে যে আরশাদ তো বলছে কথাগুলো, ও সাইলেন্টলি শুনছে, ও কোনো মন্তব্যই করছে না, মানে দরকারই নেই। ঠিক আছে, কি হবে মন্তব্য করে এখানে? তো দুটো জিনিস সিগনিফাই করছে যে ওর কিছু যাই আসছে না, এক কথা, যতই বন্ধু বন্ধু বলুক কিছু কিছু যায়, ওর মধ্যে ইমোশনটাই কাজ করছে না মানে। এবং এটা সিম্বলাইজ করছে ওয়েস্টার্ন অবজারভেশন উইদাউট ইন্টারভেনশন। মানে এরকম তো দেখেছি না, ব্রিটিশরা ঝামেলা লাগিয়ে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তো এই ব্যাপারটাও কিন্তু এখানে ফুটে উঠছে। মাইট অলসো রিফ্লেক্ট দ্য মোরাল অ্যাম্বিগুইটি। মোরাল অ্যাম্বিগুইটি মানে কি বলবো এই লোকটাকে, যে নিজের তো সত্যি সত্যি নিজের ভাইকে বিট্রে করেছেন যে ভালোবাসার জন্য, আজকে নিজের ভালোবাসাটাও হারিয়ে ফেলছে। তো কি বলা যাবে একে? এখানে এই হোয়াইটম্যান তখন থেকে বলেছে যার ভাগ্যে যতটুকু প্রাণ আছে বা সময় আছে বা যা লেখা আছে তাই পাবে। এর থেকে এই যে ইনডিফারেন্স, পাত্তা না দেওয়া, ইগনোরেন্স হয়ে যাচ্ছে তার এই দুঃখের প্রতি, আরশাদের ইমোশনের প্রতি তার কোনো রকম কোনো রেসপন্সই নেই। নেক্সট হচ্ছে কলোনিয়াল হায়ারকি বা কলোনিয়াল সুপিরিয়রিটি, নিজেকে বড় করে দেখা। এই জিনিসটা ইউরোপিয়ানদের মধ্যে রয়েছে, যেটা দেখা যাচ্ছে যে ও টুয়ানকে যখন
ইয়েটা আমাদের যে জুরাগামরা যখন তাকে নিয়ে যাচ্ছিল আরসাদের বাড়িতে, তো বলেছিল আরসাদের বাড়িতে আমাকে থাকতে দেবে, কোনো চিন্তা নেই, ও তো আমার খুব বেস্ট ফ্রেন্ড, মানে খুব ভালো বন্ধু, সে খুবই প্যাশনেট লাভ নয়, তার প্রতি আমার কোনো ভালোবাসা নেই, কিন্তু সে একজন অ্যাফেকশন, মানে অ্যাফেকশনেট বন্ধু আর কি, লং টাইম ফ্রেন্ড, রিলায়েবল ফ্রেন্ড আর কি, যার উপরে ভরসা করা যায়, তো আর কিছু নয় এক্ষেত্রে। কিন্তু সে যতই বন্ধু বন্ধু বলুক, তার মধ্যে কিন্তু একটা হায়ার কি আছে, কারণ সে আরসাদকে কুকুরের সাথে তুলনা করেছে। তো এখানে একটা ওয়েস্টার্ন মেন্টালিটি ওভার দ্য নেটিভস, মানে স্থানীয় লোকজনদের প্রতি ওয়েস্টার্ন মেন্টালিটি কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। নেক্সট হচ্ছে দেয়ার ইজ নো লাইট নো পিস ইন দ্য ওয়ার্ল্ড বাট দেয়ার ইজ ডেথ ফর মেনি। যখন দেখতে পাচ্ছে ভাইকে হারালো, ডায়ামিলনকে আস্তে আস্তে হারিয়ে ফেলছে বা হারিয়ে ফেললো বলে, তখন সে তার মধ্যে একদম একটা পেসিমিস্টিক এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে মনের ভেতরে। পেসিমিস্টিক মানে বাস্তববাদী, ওর মধ্যে একটা দার্শনিক রিফ্লেকশন তৈরি হচ্ছে কিসের, ভোগান্তি বা সাফারিং এর। সেই ইন্টারপ্রিটটা কিরকম ভাবে হবে দেখো, তাই একটা পেসিমিস্টিক ওয়ার্ল্ড ভিউ তৈরি হয়ে গেল তার ভেতরে পার্সোনাল ট্রমা থেকে, ঠিক আছে, লস অফ হোপ, কোনো আশা নেই, নিজের অস্তিত্বের ওপরেও সে হতাশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। রিফ্লেক্টস কোনার্ডস মডার্নিস্ট থিম, এটা হচ্ছে কোনার্ডের মডার্নিস্ট থিম নিয়ে শর্ট স্টোরি লেখা, যেখানে হিউম্যানের আইসোলেশন এবং তার যে মোরাল ক্ল্যারিটির প্রতি যে ল্যাক বা অভাব, সেইটা এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে, যে তার ভালোবাসা এবং তার যে ফ্যামিলি যে ইস্যু বা ফ্যামিলির ওপরে যে ভাইয়ের প্রতি ইমোশন এবং প্রেমিকার প্রতি যে ইমোশন, একটা হচ্ছে গিল্ট, একটা হচ্ছে গ্রিফ, এটার মধ্যে সে নিজের মোরাল ক্ল্যারিটিটা হারিয়ে ফেলছে। নেক্সট হচ্ছে আমাদের ক্যান দ্য লিভিং লিভ উইথ দ্য ডেড ইন হিজ হার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। এখানে আরসাদ বলছে ভাই আমি বেঁচে নেই ভাই, তো ওরাই বলছে কোনো একজন জ্যান্ত মানুষ কি বেঁচে থাকতে পারে, তার উইথ দ্য ডেড ইন হিজ হার্ট, নিজের হার্টের ভেতরে আমার যারা যাদেরকে ভালোবাসতাম তারা সবাই তো মরে গেল, ভাইও মারা গেল, প্রেমিকাও মারা গেল, তো আমার বুকের ভেতরে কারা থাকলো, যারা থাকলো তারা হচ্ছে সবাই মৃত, তাদেরকে নিয়ে কি আমরা বাঁচতে পারবো? এটা সাংঘাতিক লাইন একটা। তো আরসাদের ইন্টারনাল টার্ময়েলটা এখানে প্রকাশ পাচ্ছে। ইন্টারপ্রিটেশন রেটোরিক্যাল কোয়েশ্চেন বলছে এটাকে, এটা হচ্ছে সাইকোলজিক্যাল সাফারিং, এবং এই ধরনের কোয়েশ্চেনকে রেটোরিক্যাল কোয়েশ্চেন্স বলা হয়। সাজেস্ট করছে স্পিরিচুয়ালি সে ডেড হয়ে গেছে, ফ্রোজেন হয়ে গেছে, পুরোপুরি একটা স্থির লাগুনের মতো, স্থির হ্রদের মতো। কননোটস দ্য থিম অফ ইমোশনাল প্যারালিসিস অ্যান্ড দ্য কস্ট অফ বিট্রেল, বিট্রে করার যে সাজা। এবারে চলে আসবো আমরা, ক্যান দ্য লিভিং তো হয়ে গেল, এবার হচ্ছে ডায়ামিলনস ডেথ, যেটা কনটেক্সট, এই যে ডায়ামিলনের ডেথটা, তখন সূর্য এবারে উঠছে, ভোর হচ্ছে, তার মানে ও রিয়ালিটিতে আসছে, এবং তার স্ট্যাগন্যান্ট যে লাগুন এবার তো বেরোবে না, এবার তো বেরোবে, বলছে যে হোয়াইট ম্যান চলে যাচ্ছে নিজের মতো, ও বলছে এবার আমি প্রতিশোধ নেবো, এবার প্রতিশোধ নিয়েছে কিনা জানা নেই, বাট এখানেই গল্পটা শেষ। তো আলটিমেটলি সে নিজের স্ট্যাগন্যান্ট লাইফ থেকে এবারে পুষ্পে একটা মুভ অন করছে, তাহলে তখনই ওখানে ভোরে সূর্যটা উঠছে। সাংঘাতিক ডেসক্রিপশন। এবারে আমরা চলে আসবো যে ডেসক্রিপশনের জন্য ফিগার অফ স্পিচগুলো ব্যবহার হয়েছে। তোমরা ফিগার অফ স্পিচ যদি শিখতে চাও, তাহলে তোমরা ফিগার অফ স্পিচ লিখে ইউটিউবে, অপূর্ব স্যার লিখে ইউটিউবে সার্চ করতে পারো, সম্পূর্ণ আমার ক্লাস দেওয়া আছে ফিগার অফ স্পিচ, টোটালটা কমপ্লিট করা। অ্যালিটারেশন হচ্ছে রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড, অর্থাৎ যখন কোনো শব্দ শুরু হয় তার প্রথমে যে অ্যালিটারেশন, মানে কনসোনেন্টগুলো বারবার করে রিপিট হলে তাকে অ্যালিটারেশন বলা হয়। দেখো, সম্বার অ্যান্ড ডাল, স্টুড মোশনলেস, সাইলেন্ট অন ইচ সাইড অফ দ্য ব্রডার স্ট্রিম, প্রত্যেকটা কথায় দেখো একটা করে এস বা ইনিশিয়াল সাউন্ডটা কিন্তু সেম আছে। এই ধরনের লেখাকে বলা হচ্ছে অ্যালিটারেশন। বাট her big eyes wide open glittered in the gloom। এবার দেখো জি এন্ড জি, তো দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি একদম দেখো পরপর আমার রিপিট হয়ে গেছে প্রথম সাউন্ডটা। সানসেট পুট আউট বাই দ্য সুইফট অ্যান্ড স্টেলথি শ্যাডোস, এস 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 এস, এই ধরনের যে লেখাকে এগুলোকে বলা হচ্ছে অ্যালিটারেশন। নেক্সট আসছে আমাদের অ্যানাফোরা রয়েছে, রিপিটেশন অফ ওয়ার্ড যখন রিপিটেশন হয়ে যায়, যেমন দেখো ইন দ্য স্টিলনেস অফ দ্য এয়ার এভরি ট্রি এভরি লিফ এভরি বাউ এভরি টেন্ড্রিল অ্যান্ড অফ ক্রিপার অ্যান্ড এভরি পেটাল। তো এখানে প্রত্যেকবার দেখো এভরি কথাটা বারবার করে রিপিট হয়েছে, এই ধরনের ফিগার অফ স্পিচকে অ্যানাফোরা বলা হয়। মেটাফার, কম্প্যারিজন করছে কোন রকম কোনো লাইক, অ্যাজ, দেন অর অ্যাজ ইফ, এগুলো ছাড়াই তারা কম্পেয়ার করছে। কিভাবে দেখো, দ্য আর্থ বিকেম এ ব্যাটেলফিল্ড, আর্থকে বলছে না যে ব্যাটেলফিল্ডের মতো না, আর্থটাই ব্যাটেলফিল্ড। তো এই ধরনের লেখাকে বলা হচ্ছে ডাইরেক্ট কম্প্যারিজনকে বলা হচ্ছে মেটাফার। যেমন উট হলো সমুদ্রের জাহাজের মতো নয়, সমুদ্রের জাহাজই হলো উট, মানে আমরা ডাইরেক্ট যখন কম্পেয়ার করছি। ডার্কনেস উজড আউট ফ্রম বিটুইন দ্য ট্রিজ, তো ভাই ডার্কনেস উজড আউট ফ্রম দ্য বিটুইন ট্রিজ মানে কি, তার মানে সূর্য নেমে গেছে, সূর্য নেমে গিয়ে সানটা সেট হচ্ছে এবং ডার্কনেস উঠছে। তো এই যে জিনিসটাকে, ডার্কনেসটাকে একটা মানুষের মতো বা প্রাণীদের মতো করে এখানে দেখানো হচ্ছে। তো এইটা কিন্তু একটা মেটাফার এখানে দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে প্যারাডক্স,
কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট কিন্তু সেটা ট্রু। দেয়ার ইজ নো ওয়ার্স এনিমি অ্যান্ড নো বেটার ফ্রেন্ড। দেখো ফ্রেন্ড আর এনিমি দুটো একে অপরের বিপরীত না, কিন্তু এই কথাটা খুব সত্যি। ভাই যদি শত্রু হয়ে যায় ওর থেকে বাজে শত্রু, আর ভাই যদি বন্ধু হয় ওর থেকে ভালো বন্ধু আর হতে পারে না। নেক্সট হচ্ছে সিমিলি। সিমিলি কি, আমরা যখন লাইক, অ্যাজ, দ্যান, অ্যাজ ইফ এগুলো দিয়ে যখন কম্পেয়ার করব তখন তাকে সিমিলি বলে। সিমিলি মানে সিমিলার। ওয়াটার দ্যাট শোন স্মুথলি লাইক এ ব্যান্ড অফ মেটাল, যখন লাইক বলছি তখন বুঝে যাবো সিমিলি। কম্প্যারিজনে যদি লাইক না থাকে তাহলে মেটাফার। কম্প্যারিজন করার সময় লাইক, অ্যাজ, তারপরে দ্যান, অ্যাজ ইফ এগুলো থাকা মানে হচ্ছে সেটা সিমিলি। এ টুইস্টেড রুট অফ সাম টল ট্রি রাইটিং অ্যান্ড মোশনলেস লাইক অ্যান অ্যারেস্টেড স্নেক। তো দেখতে পাচ্ছ এখানে লাইকটা যেটা দেওয়া হয়েছে, এই যে এই ধরনের লেখাকে ফিগার অফ স্পিচ কে আমরা বলতে পারি সিমিলি। তো তোমাদেরকে এমসিকিউ এর জন্য যা যা দরকার ছিল পুরোটাই তোমাদেরকে শেষ করে দিলাম, আর এর বাইরে এমসিকিউজ আসবে না। এবারে আমরা তোমাদেরকে বলি এই পুরো জিনিসটা শেষ করতে অবশ্যই আমার একার পক্ষে সম্ভব নয়। আমি তোমাদের গ্রামারের পার্টটা শেষ করে দেবো, কিন্তু তোমাদের টেক্সটের জন্য আমি যাকে এনেছি তার তোমরা একাডেমিক কোয়ালিফিকেশনসটা তোমরা দেখে নাও। ইনি হচ্ছেন দৈপায়ন মিত্র স্যার, তোমাদেরকে পুরো টেক্সটটা শেষ করাবেন। একাডেমিক কোয়ালিফিকেশনস তোমরা দেখতে পাচ্ছ, নেট সেট ক্লিয়ার করেছেন, ফার্স্ট ক্লাস পজিশন প্রত্যেকটা জায়গাতে, MA BA প্রত্যেকটাতে তিনি গোল্ড মেডেলিস্ট, এবং তিনি অ্যাওয়ার্ডেড হয়েছেন এমফিল যাদবপুর ইউনিভার্সিটি থেকে, এবং তারপরে লিঙ্গুইস্টের উপর কোর্সও করেছেন, তিনি PGDM করেছেন যাদবপুর ইউনিভার্সিটি থেকে। প্রত্যেকবারই তার এই ফার্স্ট মানে তুমি দেখতেই পাচ্ছ সাংঘাতিক রেজাল্ট। অ্যাওয়ার্ড পেয়েছিলেন ন্যাশনাল স্কলারশিপ অ্যাওয়ার্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড 2009 হায়ার সেকেন্ডারি এডুকেশনে, রিসিভড আমুল বিদ্যাভূষণ অ্যাওয়ার্ড অ্যান্ড স্টেট ব্যাংক অ্যাওয়ার্ড ফর সিকিউরিং ফার্স্ট পজিশন উইদিন দ্য ডিস্ট্রিক্টে তিনি ফার্স্ট হয়েছিলেন, এবং তিনি হায়ার সেকেন্ডারিতে 2009 সালে, তো তার জন্য বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন। গোল্ড মেডেল তিনি পেয়েছেন MA-তে, এবং রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ফার্স্ট পজিশনে। এবারে তুমি দেখে নাও যে এখানে প্রিভিয়াস টিচিং এক্সপিরিয়েন্স, তার প্রচুর এক্সপিরিয়েন্স, প্রচুর কলেজে তিনি গেস্ট লেকচারার ছিলেন। লাস্ট যে কলেজটাতে গেস্ট লেকচারার ছিলেন সেটা হচ্ছে লালগড় ঝাড়গ্রাম, এবং তিনি এখন বর্তমানে চন্দননগর কলেজে এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছেন। ইনি তোমাদেরকে কিন্তু পড়াবেন। কোথায় পড়াবেন? যদি তোমরা পড়তে চাও যে এইভাবে তো স্যার আমরা যদি এখন খুঁটি পড়ে অনেক টাইম লেগে যাবে, তো এই ইম্পর্টেন্ট পয়েন্টসগুলোকে বের করার দায়িত্ব হচ্ছে আমাদের, মানে স্যারের পুরোপুরি বুঝিয়ে শেষ করে দেবেন। যদি তোমরা চাও তাহলে তোমরা আমাদের ইংলিশ ব্যাচে ভর্তি হতে পারো। খুব কম সময়ের মধ্যে ঠিক এইভাবে কনসেপচুয়ালি পুরো সম্পূর্ণ টেক্সট তোমরা শেষ করে নিতে পারবে সমস্ত MCQ পরীক্ষার জন্য। অ্যাডমিশন হেল্পলাইন হোয়াটসঅ্যাপ করলে এই নাম্বার, কল করতে হলে এই নাম্বারে কল করে নেবে, জিরোটাকে বাদ রেখে কল করে নেবে, ঠিক আছে? এখানে কল করলে অ্যাডমিশন তোমরা নিয়ে নেবে। এটার 3801 এটা হচ্ছে প্রাইস, অ্যাডমিশন ফি একবারই। এখন তোমরা ভর্তি হয়ে যাও, কারণ এরপরে কিন্তু তোমাদের অ্যাডমিশন ফি বেড়ে যেতে পারে, ঠিক আছে? Y210 হচ্ছে ডিসকাউন্ট কুপন কোড, অ্যাপ থেকে ADA247 অ্যাপটা ডাউনলোড করে নিলে তোমাদের কিন্তু এটা আরো কমের মধ্যে পড়বে। তো বন্ধুরা, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, চ্যানেলটাকে শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই ইউটিউব চ্যানেলে। আমরা আরো অনেক কিছু SLST ইংরেজির জন্য ইউটিউবে আমরা আরো অনেক সেশনস এবং বেশ কিছু আমরা কন্টেন্ট আনবো। চিন্তার কোনো কারণ নেই, এই লড়াইতে আমরা তোমাদের সাথে আছি। ADA247 বাংলা সবসময় সাথে আছে তোমাদের সাথে, এবং আমার খুব দৃঢ় বিশ্বাস তোমরা অনেক দিন ধরে পড়াশোনা করেছো, মানুষকে পড়িয়েছো বা পড়িয়েছেন আপনারা, তো আপনাদের মধ্যে অলরেডি বা তোমাদের মধ্যে অলরেডি একটা পোটেনশিয়াল একটা কাজ করছে, সেটাকে ভালো করে কাজে লাগাও, সাফল্য অবশ্যই আসবে। আজকের জন্য এতটাই থাকলো, চলো গুড বাই।